আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট পড়ব, যেটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে স্পেশালি ওই যে অনেক জায়গায় এমসিকিউগুলো সলভ করতে হয় না, যে এমসিকিউগুলোতে ক্যালকুলেটর থাকে না, আছে না কিছু কিছু জায়গা, ওই যে পার্টটা ওইটা আমরা সলভ করার চেষ্টা করব। এবং এই ক্যালকুলেটর ছাড়া খুব সহজে কীভাবে পিএইচ নির্ণয় করা যায় ক্যালকুলেটর ছাড়া কিন্তু, হ্যাঁ। সো ওইটা আমরা দেখব, ঠিক আছে। সো আমি তোমাদের সাথে আছি, আমার নাম তৌকির, আমি পড়াশোনা করছি বুয়েট থেকে, আমার কলেজ ছিল নটরডেম কলেজ। সো চলো শুরু করি। সো একদম শুরুতেই আমাদের পিএইচের যে বেসিকটা আছে সেটা একটু জানা উচিত। সো পিএইচ তোমরা জানো, কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের H+-এর মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। এটা একটু কথাটা আমি এখানে একটু কারেকশন করে দেই, এটা আসলে ভুল না, কিন্তু এটাতে একটু কারেকশন করলে ভালো হয়। আসলে দ্রবণে যখন H+ যায়, তোমরা জানো মনে হয় H+টা না H+ আকারে থাকে না, সে যেন কি হয়ে যায়, সে হয়ে যায় হাইড্রোনিয়াম আয়ন। তোমরা মনে হয় এটা জানো, পানির সাথে H+ যায়া সে কি করে ফেলে, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে ফেলে, ঠিক আছে। তো আমরা যদি কেউ এই ফর্মুলাটা লেখে তারটাও কিন্তু হবে যে পিএইচ ইকুয়ালস টু -log H3O+, তার মানে কি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এখন এইখানে আরেকটা কথা আছে, কথাটা কি দেখো, এই যে আমরা লিখছি না, এই যে এটা 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 কি তোমরা কি বলো, ঘনমাত্রা বলো না? হ্যাঁ, এটাকে না আসলে ঘনমাত্রা বলা উচিত না, জানো ভাইরা। তোমরা একটু খেয়াল রাখবা, আমরা লগের ভিতরে না মানে একক আছে এই টাইপের রাশি না ইনপুট দিতে পারি না, ঠিক আছে। মানে লগের ভিতরে এককযুক্ত রাশি ইনপুট দেওয়া যায় না, ঠিক আছে। তাহলে এখন এটাকে তাহলে কি বলবেন ভাই, এটাকে আমরা বলি সক্রিয় ভর। সো এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, অ্যাক্টিভ ম্যাস বলে, এটা একটু খেয়াল রাখবা। তোমরা কিন্তু পড়ছো ওই যে ক্যাপিক অ্যাসিড চ্যাপ্টারে, যখন তুমি অ্যাক্টিভ ম্যাস দেখছিলা, ওই যে মোলার ঘনমাত্রা, আংশিক চাপ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের আইডিয়া আছে, ঠিক আছে। সো ওই যে সক্রিয় ভর মোলার ঘনমাত্রা ছিল, ওই জিনিসটাই এইটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে লগের বেসটা কত, এটা অনেকে ভুলে করতে পারে, তাই একটু বলে রাখতেছি। এই লগের বেসটা 10। আচ্ছা, এটা গেল ভাইয়া। এখানে যে পিএইচটা লিখছেন, পিএইচ এর ফুল ফর্মটা কি? পিএইচ এর ফুল ফর্মটা অনেকে অনেকভাবে বলে পটেঞ্জ অফ হাইড্রোজেন বলে, অনেকে পটেঞ্জের মানে পাওয়ার অফ হাইড্রোজেন, অনেকে এটাকে পটেনশিয়াল অফ হাইড্রোজেনও বলে। আসলে তুমি যদি রিয়েল লাইফে পিএইচ মিটার নিয়ে কাজ করো, ওটার ভিতরে আসলে একটা ভোল্ট মিটার সেট করা থাকে, ঠিক আছে। সো পিএইচ মিটার দিয়ে আমরা অ্যাকচুয়ালি ভোল্টেজের কারেসপন্ডিং পিএইচটা পাই। সো এটাকে অনেকে অনেকভাবে বলে, আমি একটা ফুল ফর্ম তোমাদেরকে একটু বলে রাখতেছি। এটার ফুল ফর্ম পাওয়ার অফ হাইড্রোজেন। আচ্ছা, এটার একটা ফুল ফর্ম তোমাদেরকে বলে রাখলাম। অনেকে এটাকে পুইসেন্স অফ হাইড্রোজেনও বলে, পুইসেন্স বা পটেন্স যাই বলো, বেসিক কথা পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের যে ক্ষমতাটা আছে বা ঘনমাত্রা বা অ্যাক্টিভ ম্যাস যেটা, সেটাই কথাবার্তা। এবং এইখানে দেখার মতো বিষয় ইকুয়েশনের আগে দেখো একটা মাইনাস আছে। এটার মানে কি? এটার মানে তুমি খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু H+ লিখতেছি, আসলে H+ কিন্তু থাকে না, তোমরা জানো তো, দ্রবণে যায় সেটা কি হয়ে যায়, H3O+ হয়ে যায়। সো খেয়াল রাখবা, H+ যদি বাড়ে, মনে রাখবা এই জায়গাটায় পিএইচ যেটা আছে না, সেটা না কমে যায়, ঠিক আছে। কারণ আগে ইকুয়েশনটা কি আছে, মাইনাস আছে, এটা একটু খেয়াল রাখবা। আর যদি H+-এর অ্যাক্টিভ ম্যাস বা ঘনমাত্রা যেটা আছে, এটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার পিএইচ কি হয়ে যাবে ভাইয়া, আমার বেড়ে যাবে। সো এইটাও একটু কি করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ভাইয়া পিএইচ স্কেলে, এইটাতে কিভাবে কাজ করব আমরা। পিএইচ স্কেলের মধ্যে তুমি যদি কাজ করতে যাও, ফার্স্টেই যেটা জানতে হবে সেটা KW নামে একটা জিনিস আছে। এটা পানির আয়নিক গুণফল বলি আমরা, অর্থাৎ পানিকে আয়নিত করলে তুমি যে আয়নগুলা পাবা, সেই আয়নগুলার সক্রিয় ভর বা ঘনমাত্রার যে গুণফলটা হবে, সেটাই পানির আয়নিক গুণফল। এটা তো আমরা একটু পরে দেখব, একটু কথাটা বলে রাখি, এটা একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে টেম্পারেচারটা কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের নর্মালি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি যাও, এই KWর মানটা যেন কত হয়, 10⁻⁻14 হয়, ঠিক আছে। এটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমি একটু পরে এগুলো দেখাবো তোমাদেরকে, তুমি যদি টেম্পারেচার বাড়াও তখন KWর মানটা কি বাড়বে না কমবে, এগুলো আমি তোমাদেরকে শেখাবো। বাট পিএইচ স্কেলের জন্য এই KWর মানটা খুবই জরুরি। কারণ কি জানো ভাইয়া, খেয়াল করো, যদি KW, মনোযোগ দিও ভাইরা, 10⁻⁻14 হয়, সেই ক্ষেত্রে তুমি পিএইচ স্কেল যেটা আছে সেটা কত পাবা জানো, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু কত পাবা, 14 পাবা। আমি একটু পরে এটা তোমাদেরকে প্রুফ করে দেখাই দিব, টেনশন নিও না। আচ্ছা, যদি তুমি KW ইকুয়াল 10⁻⁻12 দেখো, তাহলে সেই ক্ষেত্রে পিএইচ প্লাস পিওএইচ এর যোগফল কত হবে,
ঠান্ডা মাথায় চিন্তা করলেই তুমি উত্তরটা পাওয়া যাবা। খেয়াল করে দেখো, এইখানে ছিল -14, অ্যান্সারটা কত আসছে দেখো তাকায়, -14-এর জায়গায় অ্যান্সারটা কত আসছে 14 আসছে। তাহলে যদি এখানে -12 থাকে, এটা মোটামুটি মেক সেন্স করে যে এইখানে কিন্তু 12 আসবে। বুঝছো তো কথাটা? এটা কিন্তু টেম্পারেচারের জন্য কি হয়, চেঞ্জ হয়। এখানে একটু লিখে রাখি, এই সেটআপটা কেন আসতেছে, ডিউ টু টেম্পারেচার। ঠিক আছে, অর্থাৎ টেম্পারেচার যে চেঞ্জ করতেছো সেটার জন্য। নর্মালি আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশন কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস, কিছু বলা নাই। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশন হবে স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু স্ট্যান্ডার্ড কন্ডিশনে এটা 25 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে, তাহলে কে ডাব্লিউর ভ্যালুটাও এখানে কি থাকবে, ফিক্স থাকবে, এবং 10⁻⁻14 হবে। তাহলে সেক্ষেত্রে নিরপেক্ষ পিএইচ বের করা কিন্তু তোমার জন্য কোনো সমস্যাই না। পিএইচ এর মানটা সেক্ষেত্রে কত হবে, 7 হবে, যেটা নিউট্রাল পিএইচ। তোমরা কিন্তু এগুলো জানো, ঠিক আছে, জাস্ট একটু তোমাদের সাথে রিভিউ করা। আচ্ছা, সো এখানে যদি পিএইচ এর ভ্যালুগুলো খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 14, সরি ভাই, এটা হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এইখানে একটু তাকাই, এইখানে এই যে 0 থেকে 7 নিছো না ভাইয়া, ঠিক আছে, এই যে 0 থেকে 7 নিছো না, এই 0 থেকে 7 এটা যেটা আছে, এটা কিন্তু হচ্ছে অ্যাসিডিক পিএইচ, এটা কিন্তু হচ্ছে অ্যাসিডিক পিএইচ। 7 তো নিউট্রাল তুমি জানো। আর এই যে 7 থেকে 14 যেটা নিছো, এটা কিন্তু হচ্ছে তোমার বেসিক পিএইচ। অর্থাৎ পিএইচ এর মানটা যদি 7-এর বেশি হয়, সেটা কি হয়ে যায়, বেসিক হয়ে যায়। এবং যদি পিএইচ এর মানটা 0 থেকে 7-এর মধ্যে হয়, তাহলে সেটা অ্যাসিডিক হয়। 7 যদি হয়, সেটা নিরপেক্ষ হয়। পিএইচ সম্পর্কে আমাদের আইডিয়া ডান। যেখানে H+ এর মধ্যে কি বসাইতে হবে, অ্যাক্টিভ ম্যাস অর্থাৎ ঘনমাত্রাটা বসাইতে হবে। ওকে, সো মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেল পিএইচ সম্পর্কে। সো আমরা যেটা বলতেছিলাম, পানির আয়নিক গুণফলটা একটু জানা উচিত না আমাদের? এক্স্যাক্টলি ভাই। সো পানির আয়নিক গুণফলটা চলো একটু তোমাদের শিখাই দিই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং একবার ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই সমীকরণটা প্রতিপাদন করতে আসছে। তাহলে এটাকে আমরা একটা কাজ করি না, একটু ছোট্ট করে স্টার মার্কের মধ্যে রাখা দিই, ঠিক আছে? 5 স্টার রাখছি, তার মানে কি এটা বেশ ইম্পর্টেন্ট। সো রিয়াকশনটা যদি লিখি, 2H2O, এটা যদি হচ্ছে লিকুইড হয়, এটা যখন ভাঙবে, এটা ভাঙা কি হয় জানো, H3O+। ওই যে বলছিলাম, পানির মধ্যে যখনই তুমি H+ দিবা, তখন সেটা ভাঙা যায়। এখানে কি হয় জানো ভাইয়ারা, এইখানে হয় H3O+, কারণ H+ দ্রবণে থাকে না আসলে। H+ পানির সাথে রিঅ্যাক্ট করে H3O+, দ্যাট মিনস হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে ফেলে। আর এটা কি হয়, OH-, এটা কি হয়, অ্যাকোয়াস, ঠিক আছে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি কোনো সাম্য ধ্রুবক লেখো, সেই সাম্য ধ্রুবকটাকে আমরা বলি ক্যাডি। ক্যাডি হচ্ছে পানির স্ব-আয়নীকরণ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে ক্যাডি এর মানটা যখন তোমরা ক্যাপিক অ্যাসি লিখতা, সেম এস ক্যাপিক অ্যাসি, তাহলে উপরে কি লিখতা, উৎপাদের যে পার্টগুলো আছে, H3O+ এর ঘনমাত্রা ইন্টু OH- এর ঘনমাত্রা, তাই না ভাইয়ারা? 100% ডিভাইডেড বাই, এখানে কি হবে, পানির যে ঘনমাত্রাটা আছে সেটার উপরে কি থাকবে, হোল স্কোয়ার থাকবে। এখন আমি জানি তোমার মাথায় যখনই তুমি পানিকে ভাঙতেছো, তুমি নর্মালি কিন্তু এইভাবে ভাঙতা যে H+ পাবো, আর হচ্ছে কি পাবো, OH- পাবো। মনোযোগ দিয়ে শুনো, এখন দ্রবণে কিন্তু H+ থাকে না। দ্রবণে জানি H+টা কি হয়ে যায়, H3O+ হয়ে যায়, আর OH- হয়ে যায়। খেয়াল করে দেখো তো, তাহলে আমি যদি এই আয়নগুলার ঘনমাত্রা অর্থাৎ সক্রিয় ভরের গুণফল নেই, তাহলে পানি থেকে প্রাপ্ত আয়নগুলার ঘনমাত্রার গুণফল নিছো উপযুক্ত ঘাত সহ, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, পানির আয়নিক গুণফল। এবং এটাকে কিন্তু আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বলা হয়। তাহলে আমরা যদি এখন এই মানটা এখানে ইনপুট দেই, তাহলে আমাদের দেখো একটু ভালো করে, এই যে দেখো ভাইয়া, H3O+ ইন্টু OH-, এটার জায়গায় কি বসায় দিতে পারি, KW বসায় দিতে পারি। আর নিচে কি দিব, H2O, এটার উপরে কি দিব, হোল স্কোয়ার। আর এইখানে কি থাকবে, ক্যাডি। আশা করি তোমরা ধরতে পারতেছো। তাহলে এইখান থেকে KW এর যে ইকুয়েশনটা আছে, এটা কিন্তু তুমি চলে আসবে খুব সহজেই, ক্যাডি ইন্টু H2O, এটার উপরে কি আসবে, হোল স্কোয়ার আসবে। আচ্ছা, এইটুকু আমাদের বেসিক ইকুয়েশন চলে আসছে। অর্থাৎ পানিকে তুমি যদি আয়নিত করো, তোমার এরকম একটা ইকুয়েশন আসবে 100%। এখন এইখানে আরেকটা ছোট্ট কথা আছে, এই যে তুমি পানিটা নিছো না, এই পানিটা তো পিওর ওয়াটার নিছি আমরা, এইখানে পিওর ওয়াটার নিছি, কিন্তু পিওর ওয়াটার। তাহলে পিওর ওয়াটার যেটা আছে, এইটার তুমি যদি ঘনমাত্রা বের করতে চাও, তাহলে খুব সহজেই বের করা যায়। তোমরা জানো পিওর ওয়াটারের কনসেন্ট্রেশন হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার। খেয়াল করো আস্তে আস্তে, তাহলে 1 গ্রাম ডিভাইড বাই 1 মিলিলিটার। অ্যান্ড ঘনমাত্রা মানে হচ্ছে
এটা মোলে থাকবে, এটা থাকবে লিটারে। তাহলে তোমাকে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, এই গ্রামটাকে মোলে নিতে হবে আর এই মিলিলিটারটাকে লিটারে নিতে হবে, কারণ 1 গ্রাম পার মিলিলিটার মানে 1 গ্রাম ডিভাইড বাই 1 মিলিলিটার, এটাতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে গ্রামকে জাস্ট মোলে নিব, মিলিলিটারকে জাস্ট লিটারে নিব। তাহলে গ্রামকে যদি মোলে নাও, তুমি ফর্মুলা জানো, N ইকুয়াল W ডিভাইড বাই ক্যাপিটাল M। তাহলে এইখানে কত হবে 1 ডিভাইড বাই 18, মোলে চলে গেল। আর 1 এইখানে কত হবে ভাইয়া 1000, 1000 দিয়ে ভাগ করে দিব। তাহলে উপরেরটা চলে আসলো মোলে, নিচেরটা চলে গেল লিটারে। তাহলে এইখানে অ্যান্সার কত আসবে 1000 ভাগ 18। তুমি যদি এটা ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশন করার জন্য তোমাকে কিন্তু ক্যালকুলেটর লাগবে, ব্যাপারটা এমন না। তুমি দেখো ক্যালকুলেশনটা আমি করতে পারবো। 18 1000 5 18 কত হবে ভাইয়া 90। তাহলে এইখানে থাকবে 10, উপরে শূন্য কাইটা নামাও, 5 18 90। এইখানে থাকবে আবার 10, দশমিক দিয়ে শূন্য। তুমি কি বুঝতেছো প্যাটার্নটা বারবার রিপিট করবে যে? 100% ভাইয়া বুঝতেছি। তাহলে আবার দিই একটা ভাইয়া, চলো করি 5 18 90, সরি 90। তাহলে আবার থাকবে 10, আবার শূন্য, এভাবে চলতেই থাকবে। তাহলে এটাকে আমরা কত বলতে পারি ভাইয়া? 55.55 মোলার বলতে পারি। এবং এটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে উইদাউট ক্যালকুলেটর। আমরা তো আগেই বলছি আজকে ক্লাসে কোনো ক্যালকুলেটর ইউজ করবো না ইনশাল্লাহ। তাহলে দেখো KW ইকুয়ালস টু KD ইন্টু এই ঘনমাত্রাটার মান কত বসায় দিতে পারি ভাইয়া? 55.55, এটার উপরে কি আসবে? হোল স্কোয়ার আসবে। সো এই হচ্ছে আমাদের একদম বেসিক কথাবার্তা। এবং এই যে পিওর ওয়াটারের যে ঘনমাত্রাটা বের করছি না ভাইয়া, বিশ্বাস করো এটা অনেক ইম্পর্টেন্ট। এবং তোমাদের কিন্তু অনেকের এটা কনফিউশন হয়, কেমনে বিশুদ্ধ পানির ঘনমাত্রা 55.55 আসে। হোপসো তোমরা এবার বুঝতে পারছো কীভাবে বের হয়। সো আমাদের এই পার্টটা শেষ। এবার আমরা আরেকটা পার্টে আসি। দেখো পানির আয়নিক গুণফল, যেটা KW এর বৈশিষ্ট্য। সো এটা যদি একটু খেয়াল করো, আমি যদি ইকুয়েশনটাকে লিখি 2H2O লিকুইড, এটা একটা উভমুখী চিহ্নর বিক্রিয়া। তাহলে এইখানে হবে H3O প্লাস অ্যাকোয়াস, আর এইখানে হবে OH মাইনাস, এটাও হবে অ্যাকোয়াস। তোমরা কি জানো কি না জানি না, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা H এর মানটা কিন্তু হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তার মানে এই বিক্রিয়াটা একটা তাপ হারি পরিবর্তন। আমি যদি আরেকটু তোমাকে ভাঙায় বলতে চাই, পানির যে ভাঙনটা হয়, অর্থাৎ পানির যে বিয়োজনটা হয়, সেটা একটা তাপ হারি পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি এইখানে লাসাতিলের নীতি অ্যাপ্লাই করি, তাহলে যেহেতু তাপ হারি পরিবর্তন, আমি যদি টেম্পারেচারটা বাড়ায় দিই, এই জায়গাটায় টেম্পারেচার যদি বাড়ায় দিই, বিক্রিয়াটা কোন দিকে যাবে? তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো, তাপ হারি বিক্রিয়া, এটা কিন্তু তাপ হারি। ঠিক আছে, তাহলে লিখে রাখি এটা ডেল্টা H যেহেতু পজিটিভ, তাহলে এটা একটা তাপ হারি পরিবর্তন। এবং যেহেতু তাপ হারি পরিবর্তন, তাহলে তাপমাত্রা বাড়াইলে, টেম্পারেচার যদি তুমি বাড়াও, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, অর্থাৎ ডান দিকে যাবে। যখনই এটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো, বিক্রিয়াটা সামনের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে H3O প্লাস যেটা আছে অ্যান্ড OH মাইনাস যেটা আছে, এদের সবার যে ঘনমাত্রার মান আছে এটা বাড়তে থাকবে, কারণ বিক্রিয়া তো সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ উৎপাদ বাড়বে। তাহলে টেম্পারেচার বাড়াইতেছো, বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে, তাহলে এইখানে আমরা বলতে পারি প্রোডাক্ট যেটা আছে, অর্থাৎ উৎপাদ যেটা আছে, এটা কি হতে থাকবে ভাইয়া? বাড়তে থাকবে 100%। এটাতে কোনো মিস আছে না ভাইয়া? কোনো মিস নাই, বুঝছো আশা করি। সো এই হচ্ছে বেসিক কথাবার্তা। টেম্পারেচার বাড়াবা, রিয়াকশনটা সামনের দিকে যাবে, অর্থাৎ প্রোডাক্ট বাড়তে থাকবে, অর্থাৎ H3O প্লাস এবং OH মাইনাসের ঘনমাত্রা বাড়বে। তাহলে তোমরা এখান থেকে কি বুঝো কিনা জানি না, দেখো তো ভাইয়ারা, এই পুরা রাশিটার মানে কি? এই পুরা রাশিটা, এই যে পুরা টার্মটা লিখছো, এই পুরা টার্মের মানে কি? KW না? তাহলে KW এর যে মানটা আছে সেটাও কি হবে? 100% কি হতে থাকবে? বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আচ্ছা, সো আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে যে তাপমাত্রা বাড়াইলে পানির ক্ষেত্রে KW এর মানটা কেন বাড়তে থাকে, মানে আয়নিক গুণফলের মানটা কেন বাড়তে থাকে। সো আমি যদি উত্তরটা বলি, তুমি কি বলবা? যে পানির বিয়োজনটা একটা তাপহারী বিক্রিয়া। এর আমরা লাসাতের নীতি থেকে তো ভালোই জানি ভাই এটা, যে তাপমাত্রা যদি বাড়াই, বিক্রিয়া তাহলে সামনের দিকে যাবে। যেহেতু সামনের দিকে যাবে, তাহলে উৎপাদের ঘনমাত্রা বা উৎপাদে যারা যারা আছে তাদের পরিমাণটা বাড়তে থাকবে। যেহেতু তাদের পরিমাণটা বাড়তেছে, এন্ড তাদের পরিমাণের যে গুণফল সেটাই তো আমার আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। ঠিক আছে, সো এটাও বাড়তে থাকবে। এই হচ্ছে কথাবার্তা, এটা একটু খেয়াল রাখতে হবে। নাও এবার আসো, আমরা এইখানে আরেকটা জিনিস একটু তোমাদেরকে ছোট্ট করে বলে নিই। এইখানে একটু ছোট্ট করে বলে নিই, এই পানির আয়নিক গুণফল থেকে একটা ছোট্ট কথা বলা যায়। দেখো এইখান থেকে ওই থিওরিটা প্রুফ হয়। দেখো আমি তোমাদেরকে ওইটা প্রুফ করে দিই। তোমরা যে বলছিল না কোন থিওরিটা ভাই, দেখো আমি দেখাই দিচ্ছি।
এইচ প্লাস আর ও এইচ মাইনাস এটা যদি গুণ করো জানি কত হয় 10⁻⁻14 কত ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে কিন্তু টেম্পারেচারটা একটা ফিক্সড কন্ডিশন, সো এটা একটু কি করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো টেম্পারেচারটা ফিক্সড কন্ডিশন রেখে এইচ প্লাস আর ও এইচ মাইনাসের ঘনমাত্রার গুণফল কত আসতেছে 10⁻⁻14 আসতেছে। তাহলে এখন দেখো তো আমি যদি বোথ সাইডে এইখানে মাইনাস লগ নেই, দেখো তো কত আসে। তাহলে তুমি বলবা সমস্যা নাই, করেন এইচ প্লাস ইন্টু ও এইচ মাইনাস ইকুয়াল মাইনাস লগ 10⁻⁻14। তাহলে দুইটা রাশি গুণ আকারে থাকলে জানি কি করে দিতে হয়। তুমি বলবো ভাই যোগ করে দেন না, এটা আমরা পারি। লগের ক্ষেত্রে দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তাহলে কি করে দিতে হয়, যোগ করে দিতে হয়। তাহলে এইটাটা যোগ করলাম, এই যে দেখো মাঝে যোগ চিহ্ন দিছি, তারপর আবার কি মাইনাস লগ থার্ড ব্র্যাকেট কি ও এইচ মাইনাস, হ্যাঁ এই যে ভাইয়া দেখো হয়ে গেছে। ওকে ইকুয়াল, তোমরা জানো লগের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা জানি কি কই চলে আসে ভাইয়া, সামনে চলে আসে, জানো না ভাইরা? হ্যাঁ 100%। তাহলে -14। এই লগের বেস জানি কত ছিল মনে আছে 10। তোমরা এটাও মনে হয় জানো যদি বেস আর পাওয়ার সেম হয় তখন লগের মানটা জানি কত হয়ে যায় 1 হয়ে যায়। ভাইয়ারা একটু ঠান্ডা মাথায় দেখো, প্রমাণ কিন্তু হয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে পিএইচ আর এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিওএইচ ইকুয়াল কত আসতেছে 14 আসতেছে। দেখো তোমাদেরকে এই জিনিসটা কিন্তু আমি একটু দেখতে বলছিলাম এবং মনেও রাখতে বলছিলাম যখন এইখানে দেখাইছিলাম। এই যে দেখো ভাইয়া যদি 10⁻⁻14 হয় তাহলে কিন্তু পিএইচ আর পিওএইচ হবে 14, বাট যদি এখানে 10⁻⁻12 হয় তাহলে এইখানে দেখো কেডব্লিউ এর মানটা কমে গেছে, এই যে ডিউ টু টেম্পারেচার। তাহলে এইখানে তুমি একটু বলো তো টেম্পারেচার বাড়াইছো না কমাইছো? তাহলে তুমি কিন্তু বলতে পারবা যেহেতু কেডব্লিউ ভাইয়া এইখানে কমে গেছে তার মানে হচ্ছে আমি এইখানে টেম্পারেচার যেটা আছে এটাকে কি করছি ভাইয়া, কমাইছি, ঠিক আছে। খুবই সিম্পল হিসাব, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। এবং এইখানে আরেকটা ছোট্ট কথা আছে, এই যে মানটা লিখছি এটার সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এইখান থেকে একটা ডিসিশন নিতে পারি। দেখো তো ভাইরা আমরা ডিসিশনটা পারি কিনা। এইচ প্লাস আর ও এইচ মাইনাস সমান হইতে পারে, আবার দেখো এইচ প্লাসের ঘনমাত্রাটা ও এইচ মাইনাসের থেকে কি হইতে পারে, বড় হইতে পারে, হইতেই পারে স্বাভাবিক, অথবা ছোটও হইতে পারে, আমি আপাতত ছোট ধরলাম। আবার এইচ প্লাসের যে ঘনমাত্রাটা আছে এটা কিন্তু ও এইচ মাইনাসের ঘনমাত্রা থেকে কি হইতে পারে, ছোটও হইতে পারে। মানে দুইটাই হইতে পারে, সমান, বড়, ছোট, তিনটা জিনিস হইতে পারে, তাই না? সরি আমি দুইটা বলছি, মাই ব্যাড। আচ্ছা যদি সমান হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সেই দ্রবণটাকে কি দ্রবণ বলবো? যদি সমান হয় তাহলে সেই দ্রবণটাকে বলবো হচ্ছে নিউট্রাল। এইচ প্লাস কম না বেশি, এখানে কম আছে, ও এইচ মাইনাস বেশি আছে, তাহলে এটাকে বলবো হচ্ছে বেসিক সলিউশন। এইচ প্লাস এবার কিন্তু বেশি আছে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিডিক সলিউশন। সো এই হচ্ছে কথাবার্তা। সো আমাদের মোটামুটি থিওরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো চলো আমরা ম্যাথের দিকে আগে। দেখো এগ্রি গুচ্ছ 21-22-এ খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ছিল, বিশুদ্ধ পানির ঘনমাত্রা। আজকে পড়ছি না পড়ি নাই? তো তুমি বলবো ভাই এটা না পড়ছি 55.55 মোলার, ঠিক আছে ওকে, এটা কিন্তু পড়ছি অলরেডি। আচ্ছা এরপরে দেখো ওই যে আমরা যেটা বলছিলাম পিএইচ স্কেল সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া আছে। হ্যাঁ ভাইয়া আছে। এই যে পিএইচ ইকুয়ালস টু 7 লিখছো, বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচ 7, পিএইচ এর মানটা গ্রেটার দেন হলে দ্রবণটা ক্ষারীয়, লেস দেন 7 হলে অম্লীয়। তোমরা জাস্ট আমাকে এইটা বলো তো, এই যে তুমি সবগুলা কন্ডিশন এইখানে অ্যাপ্লাই করছো, এইখানে কেডব্লিউ এর মানটা কত ধরা হয়েছে? তাহলে তুমি বলবা যেহেতু ভাইয়া আপনি নিরপেক্ষ দ্রবণের পিএইচটা 7 ধরছেন, তাহলে এইখানে কেডব্লিউ শুড বি 10⁻⁻14 এবং এইখানে নিউট্রাল পিএইচ, এই জন্যই কিন্তু এই জায়গাটায় কত আসছে 7 আসছে। বুঝছো তো ভাইয়ারা কথাটা? সো এইটা একটু আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে, কারণ নিউট্রাল পিএইচ কত হবে এটা কিন্তু কেডব্লিউ এর মানের উপর নির্ভর করবে। আমরা কিন্তু আমাদের মাথায় এটা সেট করে ফেলি যে পিএইচ 7 মানেই নিরপেক্ষ। একটু খেয়াল রাখো কিছু কিছু জায়গায় অ্যাডভান্স সেগমেন্টে মাঝে মাঝে এরকম প্রশ্ন চলে আসে, টেম্পারেচার চেঞ্জ করে দেয়, তখন পিএইচ 7 আসলে দ্রবণ কিন্তু আর নিরপেক্ষ হয় না, তখন তোমাকে কেডব্লিউ এর মানের উপর ভিত্তি করে করে কিন্তু ডিসিশন নিতে হয়। যেরকম ধরো এই যে এইখানে আমি তোমারে বলছিলাম কেডব্লিউ এর মান ছিল 10⁻⁻12, তাহলে এইখানে কিন্তু নিরপেক্ষ পিএইচ কিন্তু 7 না ভাইয়া, এইখানে নিরপেক্ষ পিএইচ কিন্তু 6 এবং এটাই কিন্তু তখন নিউট্রাল পিএইচ। দেখছো ভাইরা? তাহলে কেডব্লিউ যদি কমে যায় তাহলে নিউট্রাল পিএইচ ভ্যালুটাও কিন্তু কি হয়, কমে যায়। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি টেম্পারেচার বাড়ায় দিলে নিরপেক্ষ পিএইচ তুমি যেটা 7 জানো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং তুমি যদি টেম্পারেচার কমায় দাও নিরপেক্ষ পিএইচ যেটা তুমি 7 জানো সেটা কিন্তু কমে যাবে। তার মানে এই যে পিএইচ স্কেল আমরা দাঁড় করাইছি 0 থেকে 14 পর্যন্ত, এই রাশিটা বা এই স্কেলটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু একটা ফিক্সড টেম্পারেচারের জন্য। যদি তুমি টেম্পারেচার চেঞ্জ করো তাহলে কিন্তু এই স্কেলটা আবার
অকেজু হয়ে যায়, কারণ স্কেলের প্রপার্টি সেমই থাকে বা ধর্মগুলা সেমই থাকে, বাট ভ্যালুগুলা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো এটা একটু খেয়াল রাখো। অকেজু বলতে আমি এটা বুঝাইছি, হোপসো তোমরা বুঝছো কথাটা। আচ্ছা, সো নাও আমরা এখন ম্যাথ করব। আল্লাহর নামে চলো শুরু করি। দেখো কেস 1, আমরা কেস বাই কেস যাব, ঠিক আছে? সো খেয়াল করো, কেস 1-এর মধ্যে কি বলছে? মনোপ্রোটিক। মনোপ্রোটিক ভাইয়া এটার মানে কি? মনোপ্রোটিক মানে হচ্ছে সে একটা প্রোটন দিতে পারে, মনে রাখবা। মনোপ্রোটিক মানে হচ্ছে সে একটা প্রোটন দিতে পারে, যেরকম HCl, এটা হচ্ছে H প্লাস, এটা হচ্ছে Cl মাইনাস। তারপর ধরো নাইট্রিক অ্যাসিড, এটাও কয়টা প্রোটন দিতে পারে বলো তো ভাইরা? একটা প্রোটন দিতে পারে, H প্লাস NO3 মাইনাস, ঠিক আছে? খেয়াল করে দেখো, সে একটা করে প্রোটন দিতে পারে, একটা প্রোটন। আবার এইখানে দেখো একটা প্রোটন দিতে পারে, খেয়াল করছো ভাইরা? তাহলে এটাকে আমরা কি বলবো? এইখানে এই জিনিসটা একটা খুবই চমৎকার নাম আছে, আমরা একটু টার্মটা বলতেছি, সে জয়টা প্রোটন দিতে পারে সেটার রেসপেক্টে বলতেছি। আপাতত এটা বলি, এরা হচ্ছে মনোপ্রোটিক। তাহলে মনোপ্রোটিক এটার মানে হচ্ছে ক্যান ডোনেট 1 প্রোটন। এটা একটু বলে রাখি, ক্যান ডোনেট 1 H প্লাস, বুঝছো তো? মানে একটা প্রোটন দিতে পারে। এবং এই যে একটা প্রোটন দিতে পারে, এটা কিন্তু একটা অ্যাসিডের মানে বেসিক একটা বৈশিষ্ট্য। অ্যাসিড মানে তো প্রোটন দিতে পারবে, এটা তো একটা বেসিক বৈশিষ্ট্য, তাই না? তো এইটাকে আমরা বলি হচ্ছে তুল্য সংখ্যা। এটাকে আমরা কি বলি ভাইয়া? তুল্য সংখ্যা। এবং এটাকে আমরা ই দিয়ে ডিনোট করি। তাহলে মনোপ্রোটিকের ক্ষেত্রে তুল্য সংখ্যার মান কত হবে? সে জয়টা প্রোটন দিতে পারে, কত হবে তাহলে? 1 হবে। সে কিন্তু একটা প্রোটন দিতে পারে, তাহলে তুল্য সংখ্যার ভ্যালু কত হবে? 1 হবে। আশা করি ক্লিয়ার এটুকু। নাও ম্যাথে আসি, আমার কিন্তু ক্যালকুলেটর নাই। সো এই ম্যাথটা কীভাবে করব? সো তোমাদেরকে দুইটা টেকনিক দেখাই, টেকনিকগুলো তোমরা বুঝবা। দেখো, আমি তোমাকে এই ভ্যালুটা যেহেতু মনোপ্রোটিক, তাহলে তোমরা তো মনে হয় জানো এটা, যে HCl, খেয়াল করো ভাইয়ারা, এটা তোমরা জানো মনে হয়, তাও একটু লিখি। H প্লাস আর হচ্ছে Cl মাইনাস। ধরো এই দ্রবণের ঘনমাত্রাটা C, তাহলে H প্লাসের ঘনমাত্রাও কী হবে? C। Cl মাইনাসের ঘনমাত্রাটাও কী হবে? C হবে। 100% ভাই, এটা আমরা জানি। আচ্ছা, যদি এরকম না হয়ে ধরো আমি যদি এরকম বলতাম H2SO4, তাহলে এটা যখন ভাঙতা, এটা কিন্তু ডাইপ্রোটিক, এটা কিন্তু আর মনোপ্রোটিক নাই। হ্যাঁ, খেয়াল রাখো ভাইয়ারা, এটা কত? SO4 2 মাইনাস। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা ধরো যদি C হয়, এখন কিন্তু এটা হয়ে যাবে 2C, কারণ 2 মোল আছে, আর এটা কত হবে? C হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে, সে কয়টা প্রোটন দিতে পারে সেই অনুযায়ী কিন্তু ঘনমাত্রার ভ্যালুগুলো কি হবে? চেঞ্জ হবে। সো একটু সাবধানে এইখানে ডিল করতে হবে, একটু সাবধানে এখানে কি করতে হবে? ডিল করতে হবে। সো এখানে নাইট্রিক অ্যাসিড আমরা জানি সে একটা প্রোটনই দিবে, সো এটাই H প্লাসের ঘনমাত্রা। তাহলে আমাদের ইকুয়েশনটা আগে লিখি, PH ইকুয়াল মাইনাস লগ থার্ড ব্র্যাকেট, এখানে H3O প্লাসও লিখতে পারো, H প্লাসও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মাইনাস লগ H প্লাসের ঘনমাত্রা এটাই হবে, কত আছে? 0.0001। তোমরা একটা টেকনিক একটু দেখো, এই জায়গাটায় আমি এইভাবে লিখি মাইনাস লগ, এটাকে একটু দেখো তো দশমিকের পরে কয়টা ঘর আছে, একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো। দশমিকের পরে কয়টা ঘর আছে? দশমিকের পরে আছে 4টা ঘর, তাহলে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4। যদি না বুঝো, এখানে দশমিকের পরে 4টা ঘর আছে, তো তাহলে 4টা শূন্য দিব, ঠিক আছে? এটাই আমি বুঝাইতেছি। যদি কষ্ট হয় একটু খেয়াল করো, আমি যদি এইভাবে বুঝাই 0.1, এটার মানে হচ্ছে 1/10, তোমরা জানো। তাহলে দশমিকের পরে যত ঘর তত মানে 1 দিয়ে তত শূন্য দিতে হয়, 6টা শূন্য দিতে হয়। যদি এরকম 0.01 থাকে, তাহলে দশমিকের পরে এনে 2 ঘর আছে, তাহলে 100 দিয়ে ভাগ দিব। দশমিকের পরে এইখানে যদি 3 ঘর থাকে, তাহলে কত দিয়ে ভাগ দিবা ভাইয়া? 1/1000, বুঝো আশা করি। আর দশমিকের পরে যদি 4টা ঘর থাকে ভাই, তাহলে আমরা এইবার 4টা সংখ্যা দিয়ে ভাগ দিব, 100%, কোনো মিস নাই। এই যেরকম এইভাবে ভাগগুলা হচ্ছে। সো আমার কথাগুলো মনে হয় তোমরা বুঝতে পারছো কিভাবে হয়েছে জিনিসটা। আচ্ছা, এইবার দেখো, আমরা এটাকে একটু ঠান্ডা মাথায় যদি তুমি চিন্তা করো, মাইনাস লগ, এটা মানে হচ্ছে 1 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 1টা 2টা 3টা 4টা শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, 10 টু দি পাওয়ার 4, এটার মানে হচ্ছে মাইনাস লগ 10 টু দি পাওয়ার -4, বুঝছো তো? 1/10 টু দি পাওয়ার 4 মানে তো 10 টু দি পাওয়ার -4, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, -4, তারপর এইখানে কত হবে? লগ 10, এটাও 10, কারণ বেস তো 10 ছিল, তোমার আগে শিখাইছিলাম। তাহলে পাওয়ার হচ্ছে, যেহেতু এটা 4 হয়ে যাচ্ছে, এটা 1, তাহলে অ্যান্সার হবে 4। এইখানে ভাইয়া এত কিছু তো ভাইয়া আমার যখন আসবে, আমি শর্টকাটটা কি মেনটেন করবো? শর্টকাটটা খুবই সহজ, খেয়াল করো ভাইয়া, একটু দেখো দশমিকের পরে কয় ঘর, এখানে কিন্তু ভ্যালুটা একই আছে, খেয়াল করছো? দশমিকের পরে কয় ঘর? 4 ঘর, তাহলে অ্যান্সার হচ্ছে 4, ডিরেক্টলি অ্যান্সার হচ্ছে 4। যদি এইখানে 1 মোলার থাকে,
আচ্ছা, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, খেয়াল করো ভাইয়া, আরেকটা ওয়ে হচ্ছে ওই যে এটাকে ডিরেক্টলি 10⁻⁴ লেখা যায়, মাইনাস লগ 10⁻⁻⁴ লেখা যায়। তুমি যদি এটুকু বুঝো তাহলে কিন্তু অ্যাডমিশন টেস্টে যখন যাবা তোমার কিন্তু এত কিছু করতে হবে না, তুমি ডাইরেক্টলি এই লাইনটা লিখতে পারবা। তোমার মাথায় একটা প্রশ্ন, ভাই যদি 2 হইতো 3 হইতো সেটাও করবো, একটু ধৈর্য ধরো করবো, বাট আপাতত 1 দিয়ে করতেছি। তাহলে এইখানে অ্যান্সারটা কত হইতো? ডিরেক্টলি 4 হইতো। বুঝছো আশা করি? তাহলে দশমিকের পরে যত ঘর আছে যদি 1 থাকে, দশমিকের পরে 1 2 3 4 অ্যান্সার হবে 4। যদি এনে দশমিকের পরে 5 ঘর থাকতো অ্যান্সার হইতো 5। যদি 6 ঘর থাকতো তাহলে হতো 6। আশা করি তোমরা বুঝতে পারছো কথাটা। এটা কিন্তু একটু খেয়াল রাখবা। এবার দেখো আমরা যদি এইখানে চিন্তা করি, তোমার কিন্তু পারা উচিত সেম ম্যাথটাই 10⁻⁻3। তোমাদেরকে এটা একটু বোঝাই আমি। 0.1 এটার মানে হচ্ছে 10⁻⁻1। কেমনে লিখলেন? এই যে দেখো, এটা হচ্ছে 1/10। আমি তোমাকে একটা থিওরি বুঝাইতে চাচ্ছি। 0.01 এটার মানে হচ্ছে 10⁻⁻2, সরি ভাই, 10⁻⁻2 এটার মানে হচ্ছে 1/100। তাহলে সরি ভাই, 0.001 এটার মানে হচ্ছে 10⁻⁻3, এটার মানে হচ্ছে 1/1000। তাহলে তোমরা আস্তে আস্তে একটু আগাইতে থাকো তো। পয়েন্ট এনে যদি আমি 3টা 01 লিখি তাহলে এটা কি বুঝাবে? 10⁻⁻4। এটা বুঝাবে 1/1 দিয়ে 4টা শূন্য। তুমি কি আমার কথাটা কিছু ধরতে পারছো কিনা একটু দেখো তো। দশমিকের পরে এনে ভাইয়া একটু দেখো, 10⁻⁻1 মানে দশমিকের পরে শূন্য নাই, 10⁻2 দশমিকের পরে একটা শূন্য, 10⁻3 দশমিকের পরে 2টা শূন্য। আমি কিন্তু একই ম্যাথ আরেকটা ঘোরায় করতেছি, তোমাকে আরেকটা নতুন কনসেপ্ট শিখাইতেছি। তোমার মাথায় যেটা মনে রাখতে পারো, 10⁻3 মানে দশমিকের পরে 2টা শূন্য, 10⁻4 মানে দশমিকের পরে 3টা শূন্য। একই ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটা যেই কথা তুমি কি বিলিভ করো কিনা জানি না, 10⁻3 দেওয়া আছে, তাহলে দশমিকের পরে কয়টা শূন্য আছে ভাই? 2টা শূন্য, 1। এটা মোলার নাইট্রিক অ্যাসিড। এইটা যেই কথা, এটা যেই কথা, এটা একই কথা, একই কথা। তাহলে এখন একই আছে, তাহলে আমার একেবারে অ্যান্সার লিখবো, কিন্তু আমি অ্যান্সার এক লাইনে লিখবো, যেহেতু আমাদের টেকনিকটা জানি। দশমিকের পরে কয় ঘর? 1 2 3 ঘর, তাহলে অ্যান্সার হবে 3। শেষ ভাই, দেখো অ্যান্সারটা, দেখো অ্যান্সারটা শেষ হয়ে গেছে। এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগেও করছি। তুমি যদি চাও, এটা যেহেতু ডিরেক্টলি ভাইয়া ঘনমাত্রা 10⁻⁻3 দেওয়া আছে, তুমি চাইলে একটু ভাঙায় ভাঙাও করতে পারো। কীরকম দেখো, মাইনাস লগ, এটা তো 10 বেস থাকবে, তোমাদেরকে শিখাইছি। তাহলে H প্লাসের ঘনমাত্রা, তুমি এখানে বেইজে 10 না দিলেও চলবে, জাস্ট তোমার বোঝার জন্য আমি এখানে 10টা দিছি। নট ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, 10⁻⁻3। তাহলে এইখানে কি আসবে? মাইনাস, আবার এইখানে কত হবে? -3 লগ 10 10। তাহলে লগ 10-এর ভ্যালু তুমি জানো, অ্যান্সার হবে 3। ঠিক আছে, লগ 10-এর ভ্যালু কিন্তু 1। মানে এটা তো তোমরা জানো, তাও একটু বলে রাখি, লগ এটা যদি এ হয়, এটাও যদি এ হয়, অর্থাৎ বেজ আর পাওয়ার যদি সমান হয়, তাহলে এটার অ্যান্সার কত হয়? 1। এটা লগের একটা বেসিক প্রপার্টিস, এটা তোমরা জানো। না জেনে থাকলে এটা আপাতত মনে রাখো। ওকে, সো এইবার আমরা যাব হচ্ছে কেস 1 ডান আমাদের, আমরা এবার কেস 2-তে যাব। এই ম্যাথটা আমার কাছে মানে এটাও বেশ ভালো একটা ইম্পর্টেন্ট থিম। তোমরা একটু ঠান্ডা মাথায় খেয়াল করলেই বুঝে যাবা কিভাবে করব আমরা। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস একটু বুঝাই। দেখো, H প্লাস এটার ঘনমাত্রা যদি বাড়ে, তোমাদেরকে দেখাইছিলাম ভাইয়া, H প্লাসের ঘনমাত্রা যদি বাড়ে, তোমাদেরকে মনে হয় দেখাইছিলাম যে পিএইচ যেটা আছে এটা জানি কি হয়ে যায়, মনে কি আছে? H প্লাসের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে পিএইচ জানি কি হয়ে যায়? কমে যায়। তাহলে H প্লাস যদি বাড়ে তাহলে পিএইচ কি হয়ে যায়? কমে যায়। একইভাবে তুমি যদি একটু খেয়াল করো, H প্লাস যদি কমে, H প্লাসের ঘনমাত্রা যদি কমে, তাহলে পিএইচ কিন্তু কি হয় ভাইয়া? বেড়ে যায়। ঠিক আছে, ঠিক আছে কথাটা? হ্যাঁ ভাই, ঠিক আছে। তাহলে এটা একটু খেয়াল রাখা। এবং তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে জাস্ট একটু বুঝাই, এই প্রশ্নটা দেখো। তোমার পিএইচ এর মান 2 থেকে 5-এ পরিবর্তিত হয়েছে, তাই না? 2 থেকে কোথায় গেছে? 5-এ গেছে। বুঝো? এখন তোমাকে এইটা একটু বুঝাই। ধরো আমি এইভাবে ধরতেছি পিএইচ ইকুয়াল হচ্ছে এক্স, কথার কথা। তাহলে এইখান থেকে আমরা একটু কষ্ট করে H প্লাসের মানটা বের করতে চাচ্ছি। কিভাবে বের করব? দেখো, পিএইচ মানে কি? মাইনাস লগ H প্লাস যেটা আছে সেটা কত হবে? এক্স হবে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করে দিই। তাহলে লগ H প্লাস ইকুয়াল হবে কত? মাইনাস এক্স। তাহলে H প্লাসের যে ঘনমাত্রাটা আসবে সেটা কত হবে? তুমি বলবা অ্যান্টি লগ মাইনাস এক্স। আচ্ছা, ক্যালকুলেটারে অ্যান্টি লগ ভাইয়া কেমনে দিব? অ্যান্টি লগ তুমি ক্যালকুলেটারে দিবা, যারা নর্মালি ওই যে ইএক্স বা এফএক্স ক্যালকুলেটারগুলো আসো, শিফট দিয়ে লগ চাপবা, দেখবা এই যে এরকম একটা ডেটা আসবে, শিফট তারপর লগ, শিফট দিয়ে তারপর লগ, একসাথে না,
আগে শিফট তারপর লক। তুমি যদি চাপো দেখবা 10 লিখে এরকম এইখানে একটা বক্স ব্লিঙ্ক করতেছে, খেয়াল করে দেখতে পারো, তুমি চাপলে দেখবে এরকম আসবে। তাহলে এইখানে এটা কত আসবে, 10 লিখে ব্লিঙ্ক করতেছে যেই জায়গাটায়, সেইখানে তুমি বসায় দিবা -x। এটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি, এটা খুবই ইম্পর্টেন্ট থিওরি। এইচ প্লাসের মানটা ডিরেক্টলি এখান থেকে বের করে ফেলা যায়। এইচ প্লাসের মানটা কি করে ফেলা যায়, ডিরেক্টলি এখান থেকে বের করে ফেলা যায়। আচ্ছা, এবার দেখো আমরা যদি এই ম্যাটটা একটু তাকাই, পিএইচ এর মানটা 2 থেকে 5 একক পরিবর্তন হয়েছে, ঠান্ডা মাথায় দেখো। তাহলে পিএইচ আমি যদি এইখানে বলি পিএইচ 1, এটা ছিল 2। খেয়াল করো তো ভাইরা, তুমি যখন পিএইচ 2-তে গেছো, পরের যে পিএইচটা আছে সেটা তুমি 5-এ গেছো, পিএইচ কি হয়ে গেছে, বাইরে গেছে। তাহলে এইখানে এই জায়গাটা একটু খেয়াল করো তো, পিএইচ যেহেতু বাইরে গেছে, তাহলে এইচ প্লাসের যে ঘনমাত্রা আছে, পিএইচ যেহেতু বাড়ছে, বুঝো ভালো করে, পিএইচ বাড়ছে, তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা কমছে, এইচ প্লাসের ঘনমাত্রা কমছে, 100% এইচ প্লাসের ঘনমাত্রা কমছে, কারণ পিএইচ বাইরে গেছে, যেটা তোমাদেরকে একটু আগে আমি এখানে বলতেছিলাম। এমন বলছে কি পিএইচ এর মান 2 থেকে 5-এ পরিবর্তিত হলে এইচ প্লাসের ঘনমাত্রার কিরূপ পরিবর্তিত হবে। খুবই সহজ হিসাব, তুমি জানো ঘনমাত্রার পরিবর্তন কিভাবে বের করবা, তুমি জাস্ট 10 টু দি পাওয়ার, একটু খেয়াল করো ভাইরা, ডেল পিএইচ লিখবা, তাহলে ম্যাথ শেষ। এখন যদি এখানে ওএইচ চাইতো, খুবই সিম্পল, 10 টু দি পাওয়ার, যদি ধরো এখানে বলতো ওএইচ এর কিরকম পরিবর্তন হবে, এটাও খুবই সহজ, তুমি জাস্ট ঠান্ডা মাথায় এখানে লিখবা 10 টু দি পাওয়ার ডেল পিওএইচ। 10 টু দি পাওয়ারই কেন হয়েছে, হোপসো তোমরা এই জিনিসটা এই যে এইখান থেকে বুঝতেছো কেন এটা 10 টু দি পাওয়ারই হয়েছে, আশা করি বুঝছো। আচ্ছা, সো এইখানে যদি অ্যান্সারটা এই যে ডেল পিএইচ বসাইছো না ভাইয়া, এই যে ডেল পিএইচ বসাইছো না, এই ডেল পিএইচ এর যে ভ্যালুটা, এইটা যদি পজিটিভ আসে, খেয়াল করো ভাইয়া, এটা যদি পজিটিভ আসে, তার মানে হচ্ছে ঘনমাত্রা যেটা আছে না তোমার সেটা বাড়ছে। কারণ তুমি বুঝো পিএইচ ডেলটা যেটা আছে এটা নেগেটিভ হয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই মানে পিএইচ, একটু চিন্তা করো, এখানে তুমি যদি 2 থেকে 5-এ যাও, তাহলে এখানে ডেল যেটা আছে ভ্যালুটা, এটা কিন্তু নেগেটিভ আসবে, কারণ 2 থেকে 5-এ গেছো, তাহলে 2 বিয়োগ 5, অ্যান্সার আসবে -3। আচ্ছা, এখন যদি তুমি 5 থেকে 2 আসো, তাহলে অ্যান্সার কিন্তু আসবে 3, বুঝো ভালো করে। তাহলে পিএইচ কমে গেলে এইচ প্লাসের ঘনমাত্রা বাইরে যাবে, আর পিএইচ বাইরে গেলে এইচ প্লাসের ঘনমাত্রা কিন্তু কমে যাবে, ঠিক আছে। যেহেতু এটা পজিটিভ আসছে তাহলে ঘনমাত্রা বাড়ছে, যদি কখনো এটা নেগেটিভ আসে তাহলে বুঝাই যাচ্ছে এইখানে ঘনমাত্রা যেটা আছে এটা কিন্তু কমবে। ওকে, সো এই ব্যাপারটা একটু সাবধানে ডিল করতে হবে আমাদের, ঠিক আছে, এই ব্যাপারটা কি করতে হবে, সাবধানে। সো আমরা এই ম্যাথটা চলে আসি, দেখো পিএইচ এর মানটা 2 থেকে 5 এককে পরিবর্তন হয়েছে, ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে দেখো ভাই 10 টু দি পাওয়ার ডেল পিএইচ, এই দেখো ডেল পিএইচ অথবা ডেল পিওএইচ, দুইটার ক্ষেত্রে কিন্তু হবে। ওকে, তাহলে এখন দেখো 2 থেকে 5-এ গেছে, তাহলে ঘনমাত্রা কিন্তু কমবে, তাহলে কত কমবে, 10 টু দি পাওয়ার 2 - 3, 2 - 5, মাই ব্যাড ভাইয়া, 2 - 5, বুঝছো তো। এই যে এটা হচ্ছে পিএইচ 1, এটা হচ্ছে পিএইচ 2, তাহলে ডেল পিএইচ, ডেল বের করে ফেললাম, মানে ইকুয়েশনটা ছিল আমার 10 টু দি পাওয়ার ডেল পিএইচ, মনে করে দেখো ভাইরা, আমার ইকুয়েশনটা ছিল 10 টু দি পাওয়ার ডেল পিএইচ, তাই না, 10 টু দি পাওয়ার ডেল পিএইচ, ডেল পিএইচ, তাহলে 10 টু দি পাওয়ার 2 - 5, তাহলে ইকুয়েশনে এইখানে আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার -3। যেহেতু এইখানে অ্যান্সারটা একটু খেয়াল করে দেখো নেগেটিভ আসছে, তার মানে ঘনমাত্রা কমে গেছে, শেষ ভাইয়া, ঘনমাত্রা কমে গেছে। তাহলে এখানে কি বলছে, ঘনমাত্রার কিরূপ পরিবর্তন হবে, তাহলে কি হবে, 10 টু দি পাওয়ার -3 মানে কি, 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/10³ এটার মানে কি 1/1000, অর্থাৎ ঘনমাত্রা 1/1000 গুণ কমে গেছে, বুঝছো আশা করি। তাহলে 2 থেকে 5-এ গেলে ঘনমাত্রা 1/1000 গুণ বাড়ছে না, কিন্তু এটা কিন্তু কমছে। সো এটা একটু খেয়াল রাখবো, ওই যে লিখে রাখছি কনসেন্ট্রেশন কমছে। আচ্ছা, এটা গেল। সো আমাদের কেস 2 ডান হয়েছে। এবার আমরা হচ্ছে কনজুগেট অম্ল বা ক্ষারের ক্ষেত্রে কেবি নির্ণয় করব, ঠিক আছে। এটা হচ্ছে কেস 3। সরি ভাই, মাঝে মাঝে কাশি আসতেছে, ঠান্ডা লাগছে তো, যার জন্য আর কি, মাই ব্যাড, মাফ করে দিও ফেরা। ওকে, দেখো, সো অ্যামোনিয়া এর কনজুগেট অম্ল অ্যামোনিয়াম এর কে দেওয়া আছে, তোমার অ্যামোনিয়া এর কেবি বের করতে বলছে। তোমাকে একটা কথা বলে রাখি, বুঝো ভালো করে, অ্যামোনিয়া এটা একটা বেস, বুঝো, হ ভাইয়া, এটা একটা লুইস বেস। এটা যদি প্রোটন গ্রহণ করে তাহলে তুমি যেটা পাবা, এটা পাবা NH4+। কিভাবে পাইলা, এটা কিন্তু প্রোটনকে গ্রহণ করছে, বুঝো ভালো করে, এটা একটা প্রোটনকে রিসিভ করছে, তাই সে বেস। আর যেটা পাইছো এটা আমরা বলি হচ্ছে কনজুগেট অ্যাসিড অফ অ্যামোনিয়া। এটা একটু খেয়াল রাখবা কিন্তু, হ্যাঁ, মানে তুমি হিজিস হোজস একটা কথা আছে না, মানে যার কে এ নিবা তারই ক্যাবে নিতে হবে, ইন এ সেন্স
দেখো অ্যামোনিয়ার ক্যাবি নিবা, কারণ ক্ষার তো তার, তাহলে ক্ষারের বিয়োজন দ্রবক নিব। তাহলে অ্যামোনিয়ার যদি ক্যাবি নেও, তাহলে অ্যামোনিয়ামের কে এ নিতে হবে, অর্থাৎ তারই নিতে হবে। ধরো আমার, তুমি কে এ নিছো, তাহলে আমার অনুবন্ধী যে তারটা নিতে হবে, মানে এইখানে কে এ ক্যাবিটা সেম রাখতে হবে, এটা ভুলভাল করা যাবে না। যার কে এ তার ক্যাবি নিতে হবে, এখানে কিন্তু কখনোই ভুলভাল করা যাবে না। সো এইখানে যদি একটু খেয়াল করো, ইকুয়েশন কিন্তু আমরা জানি কে এ ইন্টু কে বি সমান কত ভাইয়া, কে ডাব্লিউ, এই ইকুয়েশনটা আমরা জানি। আচ্ছা, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবকের গুণফলটা কিন্তু 10⁻⁻⁴ নিয়ে আসবে। তাহলে এখন একটু খেয়াল করো, আমার বের করতে বলছে কি অ্যামোনিয়া এর ক্যাবি, তাহলে ক্যাবি এর মান যদি তুমি বের করো, তাহলে এইখানে আসবে কে ডাব্লিউ ডিভাইড বাই কে এ। তাহলে এইখানে 10⁻⁻14, আর নিচে যদি তুমি কে এর মান বসাও, তাহলে কত আসবে 5 ইন্টু 10⁻⁻10। এখন আমরা খুব সহজেই এই ক্যালকুলেশনটা উইদাউট ক্যালকুলেটর করে ফেলতে পারবো। কিভাবে দেখেন ভাই, দেখেন এনে 10⁻10, এনে 10⁻4, তাহলে কত আছে উপরে, তাহলে 10⁻⁻4 আছে, নিচে কত আছে 5। এটাকে একটু দেখেন তো আমরা এভাবে লিখতে পারি কিনা, 1/5 ইন্টু 10⁻⁻4 লিখতে পারি। এখন দেখেন 1/5 এটার মানে কি একটু চিন্তা করেন, 5কে 1 দিয়ে ভাগ করতে হবে স্বাভাবিকভাবেই, তাহলে দশমিক দিয়ে শূন্য দেও, 5 দুগুণা 10 হয়েছে। হ্যাঁ ভাইয়া, তাহলে এটা কত আসছে ভাইয়া, এটা আসছে 0.2 ইন্টু 10⁻⁻4। 0.2 এটার মানে হচ্ছে 2/10 ইন্টু 10⁻⁻4, যেহেতু 10টা নিচে আছে তাহলে অ্যান্সার আসবে 2 ইন্টু 10⁻⁻5। বুঝাইতে পারিছি? হ্যাঁ ভাইয়া, আপনি বুঝাইতে পারিছেন, 100% বুঝাইতে পারিছেন। এই হচ্ছে দেশের অবস্থা, এবং খুব সহজেই কিন্তু উইদাউট ক্যালকুলেটার ম্যাথটা করা যায়। এটা একটু খেয়াল রাখবা, যারকে তার ক্যাবি নিতে হবে। ইন এ সেন্স, আমি ধরো কথার কথা, ধরো পানি, এটা কিন্তু একটা বেস, লুইস বেস, এইটার ক্যাবি নিলাম কথার কথা ধরো। আবার H3O+ এনে এক জোড়া মুক্ত জোড়া তারকে এ নিলাম, বুঝো ভালো করে। তাহলে এই দুইটার গুণফল কিন্তু কে ডাব্লিউ এর সমান হবে, কে এ কে বি সমান কে ডাব্লিউ হবে। কিন্তু কেউ যদি এইখানে বলে যে না ভাই আমি না এই কাজটা করব না, হ্যাঁ আমি এই কাজটা করব না, আমি কোন কাজটা করব, দেখেন ভাইয়া, ধরেন আপনি অ্যামোনিয়া যেটা আছে এইটার ক্যাবি নিলেন কথার কথা, আর H3O+ যেটা আছে এইটার কে এ নিলেন, হ্যাঁ, তারপর এই দুইটা গুণ করলেন, এই দুইটার গুণফল কিন্তু কে ডাব্লিউ এর সমান হবে না। এটার মানে কি ভাইয়া, আপনি যার ক্যাবি নেবেন তার কে নিতে হবে, উল্টাটা বলতে পারেন, যার কে নেবেন তার ক্যাবি নিতে হবে, যার ক্যাবি তার কে নিতে হবে। অর্থাৎ হিজ ইজ হোজ হোজ, এই ব্যাপারটা আমি কিন্তু বলি, ওই যে আমরা ফ্রেন্ডরা খাইতে গেলে বলি না হিজ ইজ হোজ হোজ। সো যার কে এ তার ক্যাবি, বুঝছো তো, যার ক্যাবি তার কে। সো একটু সাবধানে খেয়াল করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কেস 3 এর ম্যাথ। আচ্ছা, এই যে ভাইয়া, এরই সাথে সাথে আমাদের জীবনটা শুরু হয়ে গেল এইখানে কেস 4। এখন দেখবা জীবনটা বেশ সুন্দর হবে, তোমরা যদি ঠান্ডা মাথায় আমার সাথে মিলাইতে পারো, জীবন আসলেই সুন্দর। এবং এই ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। উই দেখো লিখে দিছে, ক্যালকুলেটর বাদে পিএইচ নির্ণয় করতে হলে প্রথমে কয়েকটি লগের মান জানা জরুরি। তাহলে এই মানগুলো আমরা কি করব, মনে রাখবো। চলো আমরা আস্তে আস্তে আগে থেকে কীভাবে ইমপ্লিমেন্ট করবো, কীভাবে আগাবো, এই জিনিসগুলো দেখি। দেখো 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের, তো প্রথম কথা হচ্ছে ভাই এটা একটা ক্ষার ভাইয়া, এটা একটা ক্ষার, তাহলে আমরা বের করব হচ্ছে পিওএইচ, নট পিএইচ। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, এটা কি বের করব, পিওএইচ বের করব। তাহলে আগে এটার ঘনমাত্রাটা বের করি। তাহলে এইখানে আছে 2.5%, ভাইয়া কিছু না বলা থাকলে সেটা বলতে হয় W/V, অর্থাৎ এই যে এই লাইনটার মানে হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে, খেয়াল করো এই লাইনটার মানে হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে এইখানে দ্রব আছে 2.5 গ্রাম, ঠিক আছে ভাইরা, ওকে। সো 100 মিলিলিটার দ্রবণে দ্রব আছে কত গ্রাম, 2.5 গ্রাম। তাহলে এখন ইন থেকে ঘনমাত্রা বের করা খুবই সহজ, তুমি জানো ফর্মুলাটা, ওই যে একটা ফর্মুলা শিখছিলা 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি, মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। তাহলে চলো বসায় দিই, তাহলে 1000 ইন্টু ডাব্লিউ কত ছিল, ডাব্লিউ হচ্ছে 2.5, ক্যাপিটাল এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত 40, আয়তন কত ভাইয়া 100। তাহলে এখন একটু হিসাব করি তো চলো, তাহলে এটা হয়ে যাবে কাটাকাটি করে 10, আর 10 ইন্টু 2.5, তাহলে 10 ইন্টু 2.5 হচ্ছে 25, তাহলে 25 ভাগ 40, 5 দিয়ে একটু কাটাকাটি করো তো, তাহলে কত হবে 5/8,
8, বুঝছো তো 5/8 আসছে। এটা একটু ভাগ বুক করি, চলো ভাইরা একটু ভাগ বুক করি, কি আছে জীবনে। তাহলে 8কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো যাবে না, দশমিক দিয়ে শূন্য দিতে হবে। 6 8 48 সেরা। তাহলে 2 0, 8 2 16, আবার হচ্ছে 4, এখানে যাচ্ছে, হ্যাঁ ভাইয়া এবার যাচ্ছে 5 8 40 এবং শূন্য হয়ে গেছে। তাহলে এটার অ্যান্সারটা আসতেছে 0.625। এই যে দেখো অ্যান্সার চলে আসছে। এখন তুমি বলবো ভাই এইটা তো ক্যালকুলেটর ছাড়া এটা সম্ভবই না, আমি শহীদ হয়ে যাব, কিন্তু ক্যালকুলেটর ছাড়া এটা সম্ভবই না। আমরা করব, দেখো কিভাবে করব, দেখো আমি তোমাকে বুঝাই। POH ইকুয়াল মাইনাস লগ 0.625, এটাই তো ডেটাটা আছে। আমরা এটাকে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, এটাকে প্রায় মাইনাস লগ 0.6 ধরতে পারি। পারি, হ্যাঁ ভাই পারি। কেন POH বের করছি? কারণ এটা বেস। আর প্রায় কেন ধরছি? কারণ 0.6-এর ভ্যালুটা আমার জন্য সহজ হবে, এবং এটা যদি রিটেনে আসে তুমি এইভাবেই করবা, প্রায়ের জন্যই করবা, ঠিক আছে? আচ্ছা দেখো তো ভাই, আমরা আরেকটু আগাই। এটাকে কি ধরতে পারি? মাইনাস লগ 6/10 বলতে পারি। হ্যাঁ ভাইয়া বলতে পারেন। দুইটা রাশির ভগ্নাংশ থাকলে আমরা জানি কি করতে পারতাম। তুমি বলবা ভাইয়া এটাকে আপনি বিয়োগ করে দিতে পারবেন, মানে লগ P/Q, তোমরা মনে হয় জানো এটা, একটু লিখে রাখি। লগ P/Q, এটা হচ্ছে লগ P মাইনাস লগ কিউ, ঠিক আছে? আচ্ছা তাহলে এইখানে কত হবে? মাইনাস লগ 6, বুঝছো? হ্যাঁ বুঝছি। প্লাস না মাইনাস, মাইনাস মাইনাস আবার আসবে মাইনাস লগ 10। তাহলে আলটিমেটলি এখানে অ্যান্সারটা কত আসতেছে? লগ 10-এর ভ্যালু, আচ্ছা আগে দেখি এটা প্লাস হয়ে যাবে। তাহলে লগ 10 মাইনাস লগ 6, এই লাইন পর্যন্ত লিখে তোমাকে বলবো তোমাকে একটু টাইটলি বসতে হবে। কেন জানো? তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দশমিকের পরে কয় ঘর দেখছো? কয় ঘর? এক ঘর। ভালো করে দেখো, দশমিকের পরে কয় ঘর? এক ঘর। কয় ঘর? এক ঘর, বারবার বলতেছি। এবং এটার অ্যান্সার যখন লিখবো, এটা লিখবো 1 মাইনাস লগ 6। তোমরা এই লাইনটার সাথে এটার সাথে একটু সামঞ্জস্যপূর্ণ একটা কিছু খুঁজে পাও কিনা একটু দেখো। আমরা একটা রিলেশন দাঁড় করাইতে চাচ্ছি আমার জীবনে, সম্পর্ক দাঁড় করানোটা খুবই জরুরি। এখানে 0.6, দশমিকের পরে কয় ঘর? এক ঘর, দেখো এক লিখছি। দেখো ভালো করে, দশমিকের পরে কয় ঘর? এক ঘর, দেখো এক লিখছি। মাইনাস দিয়ে আমরা দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা লিখে ফেলছি। যদি এখানে ভাই 0.8 থাকতো, তাহলে দশমিকের পরে এক ঘর, তার 1 মাইনাস লগ 8। এখানে যদি ভাই 0.3 থাকতো, তাহলে 1 মাইনাস লগ 3 লিখতাম। বুঝছো? আমি তো তোমার প্রমাণটাও দেখাই দিছি, ভালো করে খেয়াল রাখো। এখন খেয়াল করো, লগ 6-এর ভ্যালু তুমি জানো? হ্যাঁ ভাইয়া জানি। তাহলে 0.8, তাহলে 1 মাইনাস 0.8, অ্যান্সার কত আসতেছে? 0.2, ঠিক আছে? আচ্ছা ওকে। তাহলে এখন ভাইয়া POH চলে আসছে, এখন তো PH বের করা কোনো ব্যাপারই না। তাহলে তুমি বলবা POH হচ্ছে, আপনি যেটা পাইছেন এটা হচ্ছে 0.2, এবং এটা হচ্ছে প্রায়, এটা কিন্তু মাস্ট প্রায়। তাহলে PH এর ভ্যালুটা কত হবে? PH এর ভ্যালুটা আসবে 13.8। কীভাবে বের করলেন? আচ্ছা একেবারে লিখি, 14 মাইনাস 0.2, তাহলে এটা কত আসবে? 13.8। এটাও কি আসবে ভাই? এটাও আসবে প্রায়। এই যে দেখো ভাইয়া, আমার অ্যান্সার চলে আসছে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝছো, ঠিক আছে? এবং এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, তুমি যদি ক্যালকুলেটর দিয়ে তুমি আমাকে চেক করার জন্য, চলো আমরা একটা চেক দিই, চলো ক্রস চেক দিই। আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করতেছি না, জাস্ট ক্রস চেক দিচ্ছি যে আমাদের অঙ্কটা কি ঠিক আছে কিনা, জাস্ট এটা ক্রস চেক দিচ্ছি। আই রিপিট, আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করতেছি না, ঠিক আছে? তাহলে মাইনাস লগ কত ছিল? 0.625, যা অ্যান্সার আসবে এটা 14 থেকে বাদ দিব। তুমি ক্যালকুলেটর চাইলে করে দেখতে পারো। ভাই এখানে আসছে 13.79, আমার 13.8 অ্যান্সার। ওকে, সো উইদাউট ক্যালকুলেটর আই ক্যান সলভ ইট। ওকে, সো কেস 4 ডান। তুমি চাইলে আমাকে চেক দিতে পারো, ভাইয়া চেক দেওয়া পেরা নাই। এবার আহো, ওই যে তোমরা যারা বলছিলা যে ভাইয়া যদি 1 না থেকে 3 থাকে তাহলে কি করবো, এখন তোমার টেকনিক শিখাইছি। দশমিকের পরে কয় ঘর? গুনো 1 2 3 4, তাহলে 4 মাইনাস লগ যে সংখ্যাটা আছে সেটা 3। যারা এটা বুঝো নাই তাদেরকে বলবো এখানে আবার ফিরে আসতে। এটার আমি প্রমাণ দিচ্ছি। লগ 0.6, দশমিকের পরে কয় ঘর? এক ঘর, দেখো এক লিখছি, দেখছো? আবার এখানে 6 ছিল, 6 লিখছি, বুঝছো? ভাইয়া বুঝছি। এই জিনিসটাই আমি এইখানে কিন্তু করছি, ঠিক আছে? এই দেখো অ্যান্সার হয়ে গেছে। তাহলে এইখানে কত লিখবো? 4 মাইনাস লগ 3 এর ভ্যালু তুমি জানো ভাইয়া কত? 0.5। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হবে 3.5। এটা কিন্তু ডিরেক্টলি PH আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই, ঠিক আছে ভাইরা? এটাই কিন্তু আমার অ্যান্সার। এবং এখানে একটু আবার এটা চেক দিই, আসো আমরা এটা চেক দিই। আবার বলতেছি, আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে করি নাই, চেক দিচ্ছি। মাইনাস লগ
কয়টা আছে দশমিকের পরে একটা দুইটা তিনটা তারপর এটা 3 কত আসছে জানো 3.52 তাহলে আমি এখানে ছোট্ট করে কি লিখবো বলো তো ভাইরা একটা প্রায় লিখে দিব যদি রিটেনে আসে এবং এমসিকিউ আসলে কি করবা সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিব ঠিক আছে আসো আমরা আরেকটা ম্যাথ করি এইবার ধরো এইটার ক্ষেত্রে যদি করো তাহলে এইখানে ব্যাপারটা কি হয় দেখো এখানে সালফিউরিক অ্যাসিড আছে তাই না ভাইরা এটা জানি কয় প্রোটিক 2 এটা ডাইপ্রোটিক মনে করে দেখো ভাইরা 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস তো তোমরা তো এটা বুঝো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে H প্লাসের ঘনমাত্রা কিন্তু তার ডাবল হবে একটা একটু খেয়াল রাখতে হবে 2H প্লাস SO4 2 মাইনাস এটা যদি C হয় তোমরা মনে হয় দেখছিলা এটা হবে 2C এটা হবে জাস্ট C তাহলে এখন যদি ক্যালকুলেশন করো খেয়াল করে দেখো C এর মান দেওয়া আছে 0.202 তাহলে এইটা হচ্ছে C এর মান তাহলে এইখানে তোমরাই বলো এই যে এই জায়গাটায় H প্লাসের মানটা তাহলে আপনি কত বসাবেন তাহলে তুমি বলবা ভাইয়া 0.202 এটার সাথে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে এটা আসবে 0.202 2 4 2 দুগুণা 4 ওকে এইবার তাহলে এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আমার সাথে কিন্তু পিএইচ এর ভ্যালু ভালো করে খেয়াল রাখবা তাহলে মাইনাস লগ এখানে কি বসাইতে হয় H প্লাস হ্যাঁ ভাইয়া তাহলে বসাই দিই চলো মাইনাস লগ H প্লাসের ঘনমাত্রা কত 0.002 ইন্টু এইখানে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে তাহলে এইখানে কত আসবে মাইনাস লগ 0.004 ঠিক আছে এখন অঙ্ক শেষ কেমনে শেষ ভাইয়া দশমিকের পরে কয় ঘর দেখেন তো ভাইয়া 1 2 3 ঘর তাহলে লিখবেন 3 পূর্ণ সংখ্যা কত 4 3 মাইনাস লগ 4 তাহলে এখানে করেন লগ 4 এর ভ্যালু কত 0.6 তাহলে 3 মাইনাস 0.6 অ্যান্সার কত 2.4 ভাইয়া আগের অঙ্কটাতে তো আপনি এইভাবে লিখলেন না কেন লিখি নাই তুমি দেখো তোমার আমি লেখা দেখাই ভাই আগের অঙ্কটা এইটাই ছিল এখানে HCl এর ঘনমাত্রা আর H প্লাস এর ঘনমাত্রা সেম ভাইয়া খেয়াল করে দেখো এই জন্য আমার লেখা লাগে নাই তাও একটু দেখাই দিচ্ছি যদি তোমার মনে হয় এটা কনফিউশন রয়ে গেছে তোমার তাহলে H প্লাস এর ঘনমাত্রাটাও কত হবে সেম হবে হ্যাঁ ভাইয়া 100% তাহলে আসো পিএইচ ইকুয়াল মাইনাস লগ এখানে তুমি H প্লাস বসাও H প্লাসের ঘনমাত্রা কত বসাবা দশমিকের পরে 3টা শূন্য আছে তারপর কি আছে 3 আছে এখন দশমিকের পরে কয় ঘর ভাইয়া দশমিকের পরে 1 2 3 4 4 ঘর মাইনাস লগ 3 দেখো একই অ্যান্সার আসছে লগ 3 এর ভ্যালু কিন্তু 0.5 দেখো বাকিটা হয়ে গেছে তোমরা মনে আমার কথা বুঝতে পারছো আচ্ছা গেল এটা ভাই ওকে এটাও আমার মনে হয় ক্লিয়ার তোমরা চেক দিবা নাকি চলো একটা চেক দেই এটা চেক দিতে হবে না ভাই একটা ফিল্ট্রেশন দিবেন না আপনি দেখো এটা কিন্তু চেক দিচ্ছি আবারও বলতেছি আমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতেছি না আমি জাস্ট চেক দিচ্ছি আমার অ্যান্সারটা আসছে কিনা এনে আসছে 2.397 তাহলে 2.4 কাছাকাছি তাহলে এটা কি লিখে দেবো প্রায় লিখে দেবো দেখছো ভাইরা জীবন কিন্তু সুন্দর তুমিও চাইলে আমার চেক দিতে পারো শুধু মানে আগেই কিন্তু তুমি প্রসেসটা দেখবা তারপর তোমার চেকটা দিতে হবে তোমার অঙ্কটা হইতেছে না চেক দিতে হবে না 100% ক্রস চেক দিতে হবে ওকে সো এটা হয়ে গেল এবার আসো ভাই এইটাতে একটু করি এইবার জীবনটা আরেকটু জটিল করব এবার আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করতেছিলাম সবই ছিল স্ট্রং অ্যাসিড এখন আমরা আসবো কিসে উইক অ্যাসিডে তাহলে উইক অ্যাসিড কীভাবে বুঝবো মনোযোগ দিয়ে শুনবা যদি তোমার প্রশ্নে খেয়াল রাখো কে এ বা কে বি দেখো আমরা একটু ফ্লোচার্ট সিস্টেমে চলে যাই জীবনটা একটু সুন্দর করি কে এ আর কে বি ধরো কথার কথা কে এ কি জানি অ্যাসিডের বিয়োজন দ্রবক কে বি কি ভাইয়া অ্যাসিডের বিয়োজন দ্রবক সরি ক্ষারের বললাম ভাইয়া সরি মাই ব্যাড কে এ হচ্ছে অ্যাসিডের বিয়োজন দ্রবক কে বি কি ক্ষারের বিয়োজন দ্রবক ধরো এটা প্রশ্নে দেওয়া আছে কে এটা প্রশ্নে দেওয়া আছে কথার কথা আবার ধরো কে বিটা প্রশ্নে দেওয়া আছে যদি কে এ বা কে বি এগুলার কোনোটা প্রশ্নে দেওয়া থাকে বুঝো ভালো করে এই দুইটায় যদি কোনো একটা দেওয়া থাকে প্রশ্নে বুঝবা ওই অ্যাসিড বা বেসটা হচ্ছে উইক যদি দেওয়া থাকে কে বা কে বি যদি নট গিভেন থাকে প্রশ্নের মধ্যে যদি কখনো দেয়া না থাকে ভালো করে বুঝো তাহলে সেটা তুমি স্ট্রং ধরে কাজ করবা মোটামুটিভাবে এটা একটা বেশ ভালো শর্টকাট টেকনিক যে কে কে বি দেওয়া আছে তাহলে সেটারে উইক ধরবো কে কে বি দেওয়া নাই তাহলে সেটারে কি ধরবো স্ট্রং ধরবো এবার আসো প্রশ্নটা দেখো অ্যাসিডের বিয়োজন মাত্রা এখানে দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড কিছু কিছু অ্যাসিড থাকেই কিন্তু যাদেরকে তুমি জানো একটু মনে রাখবা আর একটা ছোট্ট কথা এখানে আরেকটা শর্টকাট টেকনিক একটু বলে রাখি অর্গানিক যে অ্যাসিডগুলো আছে অর্থাৎ জৈব অ্যাসিড এরা কিন্তু হচ্ছে উইক ঠিক আছে তাহলে দুইটা কথা আমাদের মনে রাখতে হচ্ছে কে কে বি দেয়া থাকলে সেটা কি হবে ভাইয়া উইক অথবা যদি জৈব অ্যাসিডগুলো হয় তারা উইক হবে আর বাদ বাকি মোটামুটিগুলা এগুলা কিন্তু অজৈব বা খনিজ অ্যাসিড তুমি চাইলে দেখতে পারো আসো ম্যাথটা করি দেখো সালফিউরিক অ্যাসিড এটা জৈব যৌগ না অজৈব অ্যাসিড তারপর এইখানে আসো HCl ছিল অজৈব অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড একটু আগে করতেছিলাম এটাও কি জৈব যৌগ না তাহলে জৈব বাদে যেগুলো আছে এগুলো মোটামুটিভাবে স্ট্রং ধরতে পারি ওইটা একটা ট্রিক্স তোমাকে বলে রাখলাম
এবং এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র নামে একটা সূত্র আছে, তোমাদেরকে একটু দেখায় দিই। যদি তুমি একটা দুর্বল অ্যাসিড নাও, এটা হচ্ছে অ্যাসিডের এক্সপ্রেশন HA, কেমনে লিখলেন তুমি এটাকে এভাবে মিলাইতে পারো। HCl বলতে তুমি কি বোঝো আসলে, একটা H প্লাস পাবা আর একটা কি পাবা, Cl মাইনাস পাবা, অর্থাৎ একটা প্রোটন পাবা আরেকটা কি পাবা, অ্যানায়ন পাবা। এই দেখো তোমরা কি মিলাইতে পারো, এই যে একটা প্রোটন আর এই দেখো একটা অ্যানায়ন, তাহলে এটা হচ্ছে অ্যাসিডের এক্সপ্রেশন। এবং এটা কয়টা প্রোটন দিবে, একটা প্রোটনে কিন্তু দিবে, ঠিক আছে, কয়টা প্রোটন দিবে, একটা প্রোটনে দিবে, কারণ এইচ নিছি তো। যদি তোমার দুইটা প্রোটন দিত তাহলে নিতাম H2A, তাহলে দুইটা প্রোটন দিত। আপাতত আমি একটা প্রোটন দিবে এরকম অ্যাসিডের ক্ষেত্রেই করে দিচ্ছি আমি জিনিসটা। এটা ভাঙবে, তাহলে এটা কী হবে H প্লাস, আর এটা কত হবে A মাইনাস। আমাদের একটু ক্যাপিক অ্যাসিড যে বেসিক কনসেপ্টটা ছিল সেটা একটু দেখতে হবে। এটার আদি ঘনমাত্রা C, তাহলে এটাও 0, এটাও 0। তারপর টি ইকোয়াস টু, তুমি যদি ইকুইলিব্রিয়ামে যাও, বিক্রিয়াটাকে সাম্যাবস্থায় নিয়ে যাও, সি মাইনাস সি আলফা কিছু পরিমাণ বিয়োজিত হবে। এই যে দেখো ভাইয়া, এইটুকু অংশ বিয়োজিত হয়েছে, যেটুকু বিয়োজিত হবে এইখানে সেটা তৈরি হবে, এইখানেও সেটা তৈরি হবে। খেয়াল করে দেখছো? তাহলে তোমরা আমাকে একটু বলো H প্লাসের ঘনমাত্রার ডেটাটা কত আসতেছে ভাইরা? H প্লাসের ঘনমাত্রার ডেটাটা কত আসতেছে? সি আলফা আসতেছে। হ্যাঁ ভাইয়া আসতেছে, দেখো ভাইয়া H প্লাসের ঘনমাত্রার ডেটাটা আসতেছে সি আলফা। তাহলে তোমার যেটা করতে হবে, পিএইচ যখন করতে যাবা মাইনাস লগ, এটা কিন্তু উইক অ্যাসিডের ক্ষেত্রে ভাইয়া H প্লাস যদি করো তাহলে এখানে কি আসবে, মাইনাস লগ সি আলফা বসাইতে হবে। শেষ হয়েছে না ভাই, আরেকটু কাজ বাকি আছে। এইখানে আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের যদি মানটা বের করি, উপরে দিব দুইটা উৎপাদ, তাহলে সি আলফা গুণ সি আলফা, নিচে দিব বিক্রিয়ক সি মাইনাস সি আলফা। এখন উপরে দেখো আলফা স্কোয়ার সি স্কোয়ার, নিচে সিটা কমন যায়, এটা হচ্ছে 1 মাইনাস আলফা, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। আচ্ছা তাহলে এইখানে এই সি সি কাটাকাটি যায় আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। এই আলফাটা কি, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। এবং একটা মজার ব্যাপার কি জানো ভাইয়ারা, মজার ব্যাপার, এই যখনই তুমি উইক অ্যাসিডের জন্য করবা এই বিয়োজন মাত্রার মানটা খুবই কম হয়। সো ফর উইক অ্যাসিড, এটা একটু মনে রাখবা, আলফার মানটা আমরা ভাইয়া খুবই 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 কম ধরি, আলফা কম, এটা লিখে রাখি, আলফা কম হয়, আলফা কম হয়, খুব বেশি হয় না। তাহলে 1 থেকে তুমি ছোট একটা সংখ্যা বাদ দিলে আসলে 1-এর কোনো চেঞ্জ হয় না, কারণ 1 থেকে তুমি ছোট একটা সংখ্যা বাদ দিচ্ছ, তাহলে এটা 1ই থাকবে। তাহলে অ্যান্সারটা কি আসবে, আলফা স্কোয়ার সি। এটা হচ্ছে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে পাই। সো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, এটা একটু মনে রাখতে হবে, কে এ ইকুয়াল আলফা স্কোয়ার সি। এখন ইন থেকে তাহলে আলফার ভ্যালুটা চলো বের করে ফেলি, আলফার ভ্যালু কত আসবে, রুট ওভার কে এ ডিভাইড বাই সি। চলো এখানে বসাই দিই। এখন এখানে কিন্তু আমি একটু থিওরিটা দেখাইতেছি, বুঝছো, যাতে তোমার কনফিউশনগুলো ক্লিয়ার হয়। তাহলে আলফার জায়গায় কত বসাবো, রুট ওভার কে এ বাই সি। এখন তোমরা জানো কিন্তু এই সি মানে হচ্ছে দুইটা রুট সি, আর এখানে ভিতরে একটা রুট সি আছে, তাহলে এখানে থাকবে কি ফাইনালি মাইনাস লগ কে এ ইন্টু সি। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। তোমাকে আমি যদি বলি মুদ্রা কথা কি, দুইটা জিনিস মনে রাখতে হবে, তুমি একটু দুইটা জিনিস মনে রাখবা। কিম, কিম মানে হচ্ছে কিপ ইন মাইন্ড। তুমি দুইটা জিনিস মনে রাখবা, দুইটা জিনিস, মাত্র দুইটা জিনিস, হ্যাঁ মাত্র দুইটা জিনিস মনে রাখবা। দুইটি জিনিস মনে রাখবেন, কি জানেন ভেরা? একটা জিনিস মনে রাখবা, কে এ ইকুয়াল আলফা স্কোয়ার সি, এবং আরেকটা জিনিস যেটা মনে রাখবা সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল মাইনাস লগ, এখানে ছিল জানে কি আলফা সি, এটা থেকে পরবর্তীতে আমরা হিসাব টিতাব করে এরকম একটা কিছু বের করছিলাম, কে এ ইন্টু সি। এই যে এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক একদম সহজ, পানি ভাত হয়ে যাবে তোমার জন্য, একদম সহজ হয়ে যাবে, পানি ভাত। সো এই যে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এবং এটা কোন অ্যাসিডের জন্য, এটাও একটু মনে রাখবা, এটা হচ্ছে ভাইয়া উইক অ্যাসিডের জন্য। কোন অ্যাসিড ভাইয়া? উইক অ্যাসিড। এবং তোমাদের মোটামুটিভাবে উইক অ্যাসিডগুলোই আসে। উইক অ্যাসিড জানি কেমনে চিনবা, চিনাইছিলাম ভাইয়া, মনে করো উইক অ্যাসিড জানি কেমনে চিনবা, এই যে দেখো ভাইয়া, যদি প্রশ্নের মধ্যে কে এ কে বি দেওয়া থাকে, কে এ কে বি দেওয়া থাকে, অথবা অর্গানিক যে অ্যাসিডগুলো আছে এগুলো হচ্ছে উইক অ্যাসিড। যদি কে এ কে বি দেওয়া না থাকে তাহলে এরা সাধারণত স্ট্রং অ্যাসিড হিসাবে ধরা হয়। এবার ম্যাথটাতে আসি, দেখো কি বলা হয়েছে, অ্যাসিডিক অ্যাসিড, তাহলে এটা একটা উইক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড। আচ্ছা মানলাম ভাই এটা একটা উইক অ্যাসিড, কারণ অর্গানিক। এটা বিয়োজন মাত্রা আলফা দেওয়া আছে, আলফা দেওয়া আছে 10%, তাহলে কত, 0.10, বুঝছো তো? আচ্ছা অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, সি দেওয়া আছে, সি হচ্ছে 0.201 মোলার। কি বলছে, ওই দ্রবণের পিএইচ কত, ফর্মুলা জানি কি ছিল, দুইটা জিনিস মনে রাখতে বলছিলাম, পিএইচ
ইকুয়াল মাইনাস লগ আলফা সি। এখানে কে লাগবে না, কারণ আলফা ডিরেক্টলি দেওয়া আছে। আলফা কত ভাইয়া? 0.10 ইন্টু 0.001। তাহলে একটু চিন্তা করো, মাইনাস লগ 0.10 মানে 0.1, তার মানে 1/10, এভাবে চিন্তা করো। আর 0.001 মানে হচ্ছে 1/1000। কত হয়েছে? 1/1000। তাহলে এইখানে অ্যান্সারটা কত আসবে? মাইনাস লগ এনে আসবে 1/10,000। 1000-এর সাথে তুমি আরোটা শূন্য গুণ করে দিছো, তাহলে এইখানে আসবে মাইনাস লগ 10⁻⁻4। তাহলে অ্যান্সার হবে 4। অ্যান্সার কি হবে? 4। এইটা যে ভাইয়া 10⁻4 হবে, 1/10⁻4, ওটার আমরা tan ইনভার্স 4 যেটা আছে এটা লিখতে পারবো, এটা আমরা মোটামুটি বুঝি। সো এখানে একটু খেয়াল রাখতে হবে যে যখন আমরা মানগুলা বসাইতেছি, একটু সাবধানে ভাইয়া, যখন মানগুলা বসাইতেছি তখন খেয়াল রাখতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না হয়। এবং ভুল ত্রুটির থেকেও বড় কথা যে যখন হিসাবগুলো করতেছি, 0.1কে আমি 1/10 লিখতে পারি, 0.001কে 1/1000 লিখতে পারি, এটা মানে 10³ এটা মানে 10, তাহলে 10⁻4, 10⁻4 মানে হচ্ছে 10,000, 10⁻4 মানে 1/10⁻4 মানে 10⁻⁻4। এগুলো আমরা মোটামুটি এখন বুঝি, আমরা যথেষ্ট স্মার্ট। এবং একটু খেয়াল রাখতে হবে, কয়টা জিনিস জানি? 2টা জিনিস। আচ্ছা, এবার এই অঙ্কটাতে আসো তো, দেখো কি বলা হয়েছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা 0.5 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত কে দেওয়া আছে। আচ্ছা আহো, তাহলে এইখানে ফর্মুলা কি জানি ছিল? পিএইচ, দুটি জিনিস মনে রাখতে বলছিলাম, মাইনাস লগ কি ছিল? √/, কে এ ইন্টু কি ছিল? সি। মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে। এত সহজ জিনিস, এত বড় করে ব্র্যাকেট কেন দিছে? আচ্ছা গেল, এবার মানগুলো বসে আসো। মাইনাস লগ, এখানে কিন্তু কে দেওয়া আছে, সাবধান। তাহলে √ 1.8 ইন্টু 10⁻⁻5 ইন্টু 0.5। ঠিক আছে, আগাইতে থাকি। মাইনাস লগ, এটার উপর √ দিব, 1.8 ইন্টু 10⁻⁻5 ইন্টু 5/10। সমস্যা? না ভাইয়া কোনো সমস্যা নেই। মাইনাস লগ, এটা কত হবে? 5 18 90, 18 আর 5 গুণ করলে 90 হয়, দশমিকের পরে 1 ঘর, তাহলে 9 ইন্টু এটা আছে 10⁻⁻5, তাহলে এটা হয়ে যাবে 10⁻⁻6। তাহলে তোমরা মনে হয় জানো এটা কত হবে? মাইনাস লগ, এটাকে আমরা লিখতে পারি √9 ইন্টু 10⁻⁻6। হয়েছে? হ ভাইয়া হয়েছে। এখন দেখো দুইটা রাশি গুণাকারে আছে, আমরা কি করে দিতে পারি? যোগ করে দিতে পারি। √9 বুঝো ভালো করে, প্লাস এটা কি হবে? এটা হবে মাইনাস, আচ্ছা এটা কাজ করি না, মানগুলো আগে লিখে নিই, এখানে একটু মানগুলো লিখে নিই। মাইনাস লগ, এটা আসবে 3 ইন্টু 10⁻⁻3। তাহলে এইখানে কত আসবে ভাইয়া? গুণ আকারে আছে, তাহলে যোগ করে দিই। তাহলে মাইনাস লগ 3 প্লাস এখানে হবে মাইনাস লগ 10⁻⁻3। তাহলে এটা হয়ে যাবে 3, বুঝছো তো? এই -3টা সামনে চলে আসলে 3 হয়ে যাবে। তাহলে 3 মাইনাস লগ 3, তাহলে এইখানে 3 মাইনাস লগ 3, লগ 3 এর ভ্যালু তুমি জানো 0.5, তাহলে 3 মাইনাস 0.5, অ্যান্সার কত আসবে? 0.5। ঠিক আছে কি? আমরা একটু চেক দিব, দেখি একটু ঠিকঠাক করছে কি না। সো √9 ইন্টু 10⁻⁻6 আলাদা করে দিছি, তারপর 3 ইন্টু, তারপর দুটা রাশি কোন আকারে আছে যোগ করে দিছি, এটা হয়ে যাবে 3। এটা চেক দিই ক্যালকুলেটার, একটা ফিল্ট্রেশনের জন্য, এটা আমি ক্যালকুলেটার ইউজ করে করতেছি না, জাস্ট চেক দিচ্ছি। ঠিক আছে, মাইনাস লগ মানে আমরা কি ঠিকঠাক আসি না ঠিকঠাক নাই, এটা জাস্ট একটু চেক দিচ্ছি। 10⁻⁻6, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার 2.52 আসছে, আল্লাহর রহমতে কাছাকাছি, আলহামদুলিল্লাহ। তাহলে এটা মিলছে, বোঝা যাচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে, অ্যান্ড উই আর রাইট, আলহামদুলিল্লাহ। তাহলে এটার আগে ছোট্ট করে একটা কি করে দিতে হবে? প্রায় লিখে দিতে হবে। সো তুমি বুঝতেছো তো আমরা যে প্রসেসে যাচ্ছি সেটা কিন্তু ঠিক আছে। এবং আরেকটা কাজ ছিল, তোমরা কি খেয়াল করছিলা? এটা যখন থাকবে এটা থেকে তুমি ডিরেক্টলি লিখতে পারবা, এটা থেকে তুমি যদি একটু স্মার্ট হও ডিরেক্টলি লেখা যায়, 3 মাইনাস লগ 3 লেখা যায় আর কি, একেবারে এই কাজগুলো না করে ডিরেক্টলি লাইনটা লেখা যায়। তুমি লগের ক্ষেত্রে যদি বেসিকগুলো বুঝো ডিরেক্টলি লেখা যায় আর কি, যদি বেসিকগুলো বুঝো। আচ্ছা এটা গেল। এবার দেখো আমরা কিছু ম্যাথ দেখি। কমলা লেবুর পিএইচ, কমলা লেবুর পিএইচ 2.3। আচ্ছা, H প্লাস আর POH, আচ্ছা H প্লাস তো থেকে খুবই সহজ, এটা কত হবে? 10⁻⁻2.3 শিখাইছিলাম। আর POH তো আরও সহজ, POH হবে হচ্ছে 14 থেকে বাদ দাও, 14 মাইনাস 2.3, তাহলে 11.7, 11.7, 11.7। এই যে দেখো হয়ে গেছে। কোন উক্তিটি সঠিক নয়? ভালো করে দেখো, সঠিক নয় বলছে,
কোনো অতিরেকি নাই, সঠিক না। দ্রবণের ঘনমাত্রা হ্রাস, পিএইচ এর মান বৃদ্ধি, ঠিক আছে তো, ওকে, এটা নট ওকে না, এটা ওকে। দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি, পিএইচ এর মান হ্রাস, এটাও ওকে। দ্রবণের ঘনমাত্রা H2O প্লাস আয়নে 10 গুণ বৃদ্ধি, 1 একক বৃদ্ধি পায়, এই যে দেখো একটু গ্যাঞ্জাম লাগাই দিছে, এটাও বৃদ্ধি, এটাও বৃদ্ধি, না ভাইয়া এটা নট ওকে, এই লাইনটা ওকে না ভাইয়া, বিশ্বাস করেন এই লাইনটা ওকে না। পরেরটা দেখি, 10 গুণ হ্রাস, এটা বৃদ্ধি, এটা ওকে ভাইয়া, এটা ওকে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, বুঝছি আশা করি কথাবার্তা। সো এইচ প্লাসের ঘনমাত্রা বাড়াইলে বা দ্রবণের ঘনমাত্রা বাড়াইলে পিএইচ কমবে আর কমাইলে বাড়বে, এটা হচ্ছে বেসিক কথা, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, বাড়াইলে কমবে কমাইলে বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এবার পরেরটাতে আসো, দেখো কি বলছে, পিএইচ 5 অপেক্ষা পিএইচ 2, একটু খেয়াল করো, বাড়াইছো না কমাইছো, পিএইচটা কমাইছো তাহলে দ্রবণের ঘনমাত্রা, পিএইচ কমাইছো তাহলে দ্রবণের ঘনমাত্রা বাইরে যাইব, তাহলে কত গুণ বাড়বো, কত গুণ বাড়বে কিন্তু, তাহলে 1000 গুণ অম্লীয় হবে। কেমনে বের করছো, এই যে 10 টু দি পাওয়ার 5 মাইনাস 2, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ 1000 গুণ। আচ্ছা, 0.1% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমাদেরকে শিখাইছিলাম, এটা কত জানি হবে 10 ইন্টু 0.1 ডিভাইড বাই 40, হ্যাঁ, তাহলে এটা কী করলেন 1 ডিভাইড বাই 40, 1/40, এটার মানে কি, একটু ভাগ করি আসো আল্লাহর নামে, 40কে 1 দিয়ে ভাগ করব, যায় না, শূন্য দিলাম, তাও যায় না, শূন্য দিলাম, 40 একে 40, ঠিক আছে, 40 একে 40, 40 দুগুণা 80 দিব, হপ হপ হপ, 40 দুগুণা 80, তারপর কত ভাইয়া, এখানে হচ্ছে 20, শূন্য, তাহলে 5 40-এ 200, তাহলে অ্যান্সার হবে শূন্য। তাহলে এটার অ্যান্সার আসছে 0.025 মোলার। এখন ভাই আগে পিওএইচ বের করতে হবে, পিওএইচ মাইনাস লগ, দেখো এই যে আমার জীবনটা যে কতটা সুন্দর করব আমি, দেখো কেমনে সুন্দর করি, এটারে আমরা প্রায় ধরে নিব মাইনাস লগ 0.02। দেখো তো ভাইয়া দশমিকের পরে কয় ঘর, তুমি বলবা দশমিকের পরে ভাই দেখতেছি 2 ঘর, লাস্টের সংখ্যাটা 2, 2 মাইনাস লগ 2, একটু দেখেন তো লগ 2 এর ভ্যালুটা কত ছিল, দেখেন ভাই লগ 2 এর ভ্যালু ছিল 0.3। আহেন ভাই এই অঙ্কটাতে এবার কী করলেন ভাই, হ্যাঁ হয়ে গেছে কি অঙ্কটা 100% এমসিকিউ, তাহলে 2 মাইনাস 0.3, তাহলে এটা আসবে 1.7, তাহলে পিএইচ কত আসবে, এটা কিন্তু পিওএইচ, এটা কিন্তু ক্ষার দ্রবণ ছিল, তাহলে পিওএইচ বের হবে, তাহলে 14 মাইনাস পিওএইচ, খেয়াল রাখো কিন্তু, তাহলে 14 মাইনাস 1.7, তাহলে এখানে 13, তাহলে 12 দশমিক সামথিং, 12 দশমিক সামথিং, আমি কি ঠিকঠাক করছি, আমি কি মোটামুটি ঠিকঠাক করছি, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, 12 দশমিক সামথিং আসবে, 12 দশমিক সামথিং আসবে, তাহলে অ্যান্সার হবে 12.4। ঠিক আছে ভাইরা, ঠিক আছে, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো, মানে যখন ম্যাথগুলো করবা তখন একটু সাবধানে করলেই ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে 12 দশমিক কত আসবে, 12.3, 12.3 এর কাছাকাছি আসবে, তুমি যদি ক্যালকুলেশনটা করো 12.3, তাহলে 12 দশমিক সামথিং এর কাছাকাছি আসছে, তাহলে আমার এটা অ্যান্সার। মানে তুমি দেখো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু তুমি এক্স্যাক্টলি এমসিকিউটা দাগায় দিয়ে আসতে পারতেছো, যেটা তোমার জন্য খুবই একটা স্মার্ট ওয়ে। এখানে কিন্তু আমরা প্রায় ধরে করছি, মানে 0.025 আমার জন্য বেশ কঠিন মনে হইতেছে, দশমিকের পরে আমি 2 ঘর ধরে কাজটা করছি, 0.025 ধরে এক্স্যাক্টলি করলে হয়তো 12.4 আসতো, বাট আমার তো এমসিকিউ, আমার দাগানোর কথা, সো আমি দাগাই দিছি। আর যদি রিটেনে আসে আমি প্রায় লিখে দিব 12.3 আর 12.4 মোটামুটি কাছাকাছি, কিন্তু তুমি নাম্বার পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা গেল এটা, এবার এটাতে আসো, এবার দেখো এটা কি বলছে, 0.005 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ, তাহলে আগে পিওএইচ বের করো ভাইয়া, তাহলে পিওএইচ ইকুয়াল হবে মাইনাস লগ ওএইচ মাইনাস, কারণ এটা তো ক্ষার দ্রবণ, তাহলে মাইনাস লগ এনে কি করবা 0.005, এটার সাথে কত দিয়ে গুণ করে দিবা, 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে মাইনাস লগ এটা কত হবে ভাইয়া 0.01, দেখো দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, আর লাস্টে আছে 1, তাহলে 2 মাইনাস লগ 1, তাহলে এখানে হবে 2 মাইনাস লগ 1 এর মান 0 ভাইয়া, এটা 2, তাহলে পিএইচ হবে হচ্ছে এক্স্যাক্টলি শার্প 14 বিয়োগ 2, তাহলে অ্যান্সার হবে 12, এখানে অ্যান্সার কিন্তু আসবে 12। ঠিক আছে, এনে 2 দিয়ে কেন গুণ করছেন ভাইয়া, বেরিয়াম হাইড্রোক্সাইড, তো তুমি একটু খেয়াল করো ভাইয়া, বেরিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা কিন্তু যখন ভাঙবে, এটা হবে কিন্তু বেরিয়াম 2+, আর এইখানে কি হবে 2OH মাইনাস, অর্থাৎ এই দ্রবণের ঘনমাত্রা যদি তোমার 0.005 হয়, তাহলে এটা হবে 0.005 ইন্টু 2, আর এটা হবে সিম্পল 0.005, বুঝছো আশা করি কথাগুলো।
সো এইখানে কিন্তু একটু খেয়াল রাখিতে হইবে যে এটাকে মাস্ট 2 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু তোমাদেরকে শিখাইছি, যার জন্য 2 দিয়ে গুণ করে অ্যান্সারটা বের করছি। দশমিকের পরে 2 ঘর, লাস্টের সংখ্যা 1, আর log 1 এর মান হচ্ছে 0, আমরা এটা জানি। আচ্ছা, এইবার আমরা যদি আরেকটু আগাই এইখানে। আচ্ছা, সো আমরা এইখানে আছি, আমাদের আজকের এই যে এইখানে আছি। দেখো কি বলা হয়েছে, নিচের কোনটি সঠিক নয়। 10⁻² সঠিক নয় বলছে, কিন্তু 10⁻² দ্রবণের পিএইচ হলো 2, তাহলে এটা ওকে। 0.01 মোলার দ্রবণের পিএইচ, সোডিয়াম কার্বনেট কিন্তু, তাহলে ক্ষার দ্রবণ 7-এর চেয়ে বেশি, এটা ওকে। ক্ষার দ্রবণ তো, ক্ষার দ্রবণ পিএইচ 12, এটাও ওকে। তাহলে তো বোঝাই যাচ্ছে এটা ওকে না, এটা নট ওকে। কেমনে ভাইয়া, আপনি কেমনে বুঝলেন? দেখো ভাইয়া, এটা অ্যাসিড দ্রবণ, খেয়াল করছো? এটা কি দ্রবণ? অ্যাসিড। তাহলে পিএইচ এর মানটা শুড বি লেস দ্যান 7 হবে। এটা কিন্তু হচ্ছে অতি লঘু দ্রবণ। তোমাদেরকে একটু বলে রাখি, অতি লঘু দ্রবণ হলে তখন পানির H+টা বিবেচনায় নিতে হয়। একটু মনে রাখবা, পিএইচ লগ H+, এই যে H+ এর মানটা বসাচ্ছি, এই মানটা 10⁻⁻5 বা তার ছোট হলে পানির H+ বিবেচনায় নিতে হয়। 10⁻⁵ বা তার ছোট হলে পানির H+ কি করতে হয়? বিবেচনায় নিতে হয়। এটা একটু মনে রাখো, ঠিক আছে? এটা কাজে দিবে। আচ্ছা, ওকে, এবার দেখো কি বলা হয়েছে। আচ্ছা বাবা, 2টা অ্যাসিড মিশাই দিছো, আরও সহজ কাজ। দেখো, কঠিন কিছুই না। কি করবা জানো? Ka1C1, মনে আছে? 2টা জিনিস মনে রাখতে বলছিলাম। এটা একটা H+ থেকে আসবে, আরেকটা আসবে কি Ka2C2, এটা আরেকটা H+ থেকে আসবে। এই যে 2টা অ্যাসিড থেকে 2টা H+ আসবে। এর আগে কি থাকবে? এর আগে থাকবে জাস্ট সিম্পল মাইনাস লগ, এটা 10 বেস, শেষ। এটুকু হিসাব করলেই হয়ে গেছে। কেমনে করলেন ভাইয়া? তোমার 2টা জিনিস মনে রাখতে বলছিলাম, দুটি জিনিস মনে রাখতে বলিয়াছিলাম ভাইয়া, একটু মনে করো। এই যে দেখো, H+ এর জায়গায় এটা বসাইছিলা Ka*C। এখন যদি আরেকটা অ্যাসিড মিশাও, এটার সাথে আরেকটা আসবে 100% Ka*C, বুঝছো? ওইটাই বললাম আর কি। সো 2টা অ্যাসিড মিশাবা, 2টা যোগ করবা, 3টা অ্যাসিড মিশাবা, 3টা যোগ করবা। এবং এই প্রশ্নের একটা অ্যাডভান্টেজ ছিল কি বলতো ভাইয়ারা? এইখানে কিন্তু সময়ায়ন প্রভাবকে কি করা হয়েছে? ইগনোর করা হয়েছে। সময়ায়ন প্রভাব বলতে কি ভাই? এইটা দেখো, এটা কি আয়ন দিবে বলো তো বাবারা? এটা দিবে H+ দিবে, প্রোটন দিবে, অ্যাসিড তো। এটাও কি দিবে? H+ দিবে। 2টা আয়নই দেখো একটু সেম আয়ন আছে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কমন আয়ন। তাহলে এইখানে কমন আয়ন প্রভাবটা ইগনোর করা হয়েছে। কমন আয়ন নিলে কিন্তু ভাই জীবনটা একটু কঠিন হয়ে যেত। আমার এখানে বলেই দিচ্ছে কমন আয়ন ইগনোর করতে হবে। সো আমার জীবনটা সুন্দর। সো আমরা জাস্ট শুধু এটা ক্যালকুলেশন করে ম্যাথটা করে ফেলবো। চলো করি। তাহলে এখানে কত হবে? 10⁻⁻6। এটা নিচো যখন, এটা ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.01। আচ্ছা, ভালো কথা। এটার উপরে আবার কি আছে? একটা রুট প্লাস। আবার দেখো এটা হচ্ছে 10⁻⁻4। আগে ভ্যালুটা বের করতেছি। ইথানোয়িক অ্যাসিড নিছি, ঘনমাত্রা নিছি ইথানোয়িক অ্যাসিডের। এবার নিছি মিথানোয়িক অ্যাসিডের, এটা তাহলে ঘনমাত্রা নিব মিথানোয়িক অ্যাসিডের 0.01। এটার উপরে আবার কি দিব? একটা রুট দিব। তাহলে 10⁻⁻6, এটা মানে 10⁻⁻2, এটা তুমি জানো। আচ্ছা, ভালো কথা। প্লাস এটা মানে 10⁻⁻4, এটা মানে 10⁻⁻2। তাহলে এখানে আসবে 10⁻⁻8, এটার উপর রুট। এটা আসবে 10⁻⁻6, এটার উপর রুট। তাহলে এটা আসবে 10⁻⁻4, এটা আসবে 10⁻⁻3। চলো বসায় দিই ভাইয়ারা, একটু চলো বসায় দিই। মাইনাস লগ, এখানে 10 বেস, এখানে আসবে হচ্ছে 10⁻⁻4 প্লাস 10⁻⁻3। এখন এই যোগ কেমনে করবো আমি? এই যোগটা আমি ভাই শহীদ হয়ে যাব। দশমিকের পরে জানি কয়টা শূন্য দিতে হয় শিখাইছিলাম, 4 আছে। তাহলে দশমিকের পরে 3টা শূন্য, তারপরে 1। 3 আছে, তাহলে দশমিকের পরে ভাইয়া 2টা শূন্য, তারপরে কি 1। এটা যোগ করলে 1 1, তারপর 0 0, এরকম একটা কিছু আসে। 0.001 আসে এরকম। ভাইয়া আসে। এটাকে আমরা একটু প্রায় লিখে দেখো তো এরকম লিখতে পারি কিনা। 0.001, লিখতে পারেন। তাহলে একেবারে লিখে ফেলি, বুঝছো তো? এটা কেমনে করছি? এই যে এটাই কিন্তু 10⁻⁻4 ভাইয়া, এটাই কিন্তু 10⁻⁻4, এটাই কিন্তু কি ভাইয়া 10⁻⁻3। আমার তো হিসাব প্রায় লাগবে। তো এখন আমরা কি করব? এই যে এখানে প্রায় সিম্বলে চলে যাব। তাহলে মাইনাস লগ 10, এটা কত দিব? 0.001। দশমিকের পরে কয় ঘর? 3 ঘর। 3 মাইনাস লাস্টের সংখ্যা কত?
1, তাহলে লগ 1-এর ভ্যালু কত 0, তাহলে 3 - 0 অ্যান্সার কত আসবে ভাইয়া 3, এবং এটার সাইডে কি লিখে দিব আমরা ছোট্ট করে একটা প্রায় লিখে দিব। ঠিক আছে ভাইরা, তোমরা একটু আবার দেখো ভাই, ফার্স্টে আমরা দুইটা অ্যাসিডকে মিশাইছি, দুইটা অ্যাসিডকে মিশিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। সো এখানে একটু খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু ফার্স্টে দুইটা অ্যাসিডকে মিশাইছি, দুইটাই কিন্তু উইক অ্যাসিড, রোটোবারকে 1 C1 প্লাস রোটোবারকে 2 C2। ইন্ডিভিজুয়ালি সবারকে বসায়, সবার ঘনমাত্রা বসায় হিসাব টিসাব করে ইচ্ছা পাইছি 10⁻�4 প্লাস 10⁻3, এই দুটাকে যোগ করছি, দুটা যোগ করলে এটা আসছে, এটাকে প্রায় এটা ধরছি, কারণ ওই রাশি আর এই রাশির মধ্যে খুব বেশি পার্থক্য নাই, 0.0011 আর 0.001 খুব বেশি পার্থক্য নাই। সো অ্যান্সারটা প্রায় 3-এর কাছাকাছি আসবে, এবং অঙ্ক আমার হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা এবার আসো পরের ম্যাথটা কি বলছে এবার। 10 মিলিলিটার 1 মোলার HCl এ পানি যোগ করে 100 মিলিলিটার আয়নে পরিণত করলে সেই দ্রবণের পিএইচ কত হবে। তাহলে এখানে কি করছি, 100 মিলিলিটার পরিণত করে ফেলছি, এটা লঘুকরণ করছি। তাহলে আগে ফাইনাল ঘনমাত্রাটা বের করতে হবে, S2V2 ইকুয়াল S1, এটা কত হবে V1। তাহলে এখান থেকে আমরা ফাইনাল ঘনমাত্রাটা বের করে ফেলি, এখানে কি দিব S1 V1, লঘুকরণ করলে এই ফর্মুলাটা আসে তোমরা জানো, আদি ঘনমাত্রা 1 মোলার, S1 হচ্ছে আদি ঘনমাত্রা, আদি আয়তন 10 মিলিলিটার, এটা কিন্তু পুরোটাই আদি, এই পুরোটাই কি ডাটা ভাইয়া, আদি ডাটা। আর এটা কি ডাটা ভাইয়া, এটা হচ্ছে মিশ্রণের ডাটা, মিক্স। আর নিচে দেখো মিশ্রণ করে তুমি কতটুকু বানাইছো, 100 বানাইছো, 100 মিলিলিটারে পরিণত করছো, তাহলে পানি অ্যাড করছো 90 মিলিলিটার, বুঝো 10 মিলিলিটারকে তুমি 100 মিলিলিটারে পরিণত করছো, তাহলে 10 থেকে 100 হয়ে গেছে, তাহলে পানি অ্যাড হয়েছে 90, তোমার লাগবে মিশ্রণের আয়তন, তাহলে মিশ্রণের আয়তন এখানে কিন্তু বলবে 100, তাহলে 1/, এটা কত আসবে 10, তাহলে কত আসবে 0.1। এখন তো খুবই সহজ, পিএইচ ইকুয়াল মাইনাস লগ 0.1, দশমিকের পরে কয় ঘর, 1 ঘর, লাস্টের সংখ্যা কত 1, তাহলে 1 - 0, অ্যান্সার হবে 1, শেষ। তাহলে এখানে পিএইচ কত হবে ভাইয়া, এখানে পিএইচ হবে 1, ডান। দেখো তোমাদের কিন্তু আমি অনেক কিছু শিখিয়ে ফেলতেছি আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা এইবার আসো, এটা কি করছে, সব HCl-গুলো মিশাইছো, H+-এর ঘনমাত্রা কত হবে। সো তোমরা একটা কাজ করো না ভাইরা, এটা খুবই সহজ একটা হিসাব, তুমি H+-এর ঘনমাত্রা যখন বসাও, H+-এর ঘনমাত্রা মিশ্রিত করলে আগে, তাহলে H+-এর মিশ্রণের ঘনমাত্রা লাগবে, তাহলে কই থেকে আসবে, HCl থেকে আসবে, বুঝো, হ্যাঁ ভাইয়া, তাহলে H+, বুঝো ভালো করে, HCl থেকে একটা আসবে, আচ্ছা গেল এটা, প্লাস H+, এটা কই থেকে আসবে ভাইয়া, সালফিউরিক অ্যাসিড থেকে একটা আসবে 100%, আচ্ছা, প্লাস H+, এটা কই থেকে আসবে আবার, একটা আসবে নাইট্রিক অ্যাসিড থেকে, তাহলে সবগুলা এভাবে হিসাব বিতাপ করতে হবে। সো এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং না, আমরা কি করব খেয়াল করো ভাইরা, আমরা একটা ফর্মুলাতে চলে যাব, কি করব জানো, এখানে তোমাকে একটু বুঝাই, দেখো SVE ডিভাইড বাই V, তোমার কিন্তু যখন H+-এর ডেটা বসাইতা, তোমার কি মনে আছে কিনা জানি না, তোমাদেরকে একটা আইডিয়া দিই, দেখো তোমরা কি এটা বুঝো কিনা, তোমাদের একটা আইডিয়া দিই, তোমরা আমার কথাটা মিলাইতে পারো কিনা। ধরো আমি যখন এই ম্যাথটাই করছিলাম, দেখো তো ভাইরা তুমি কি করছিলা, তোমাকে যদি বলা হয় তাহলে তুমি বলবা ভাইয়া এইখানে আপনি বসাইছিলেন S এর মানটা, এইখানে বসাইছিলেন E এর মানটা, তাহলে তুমি বেসিক্যালি যখন ম্যাথ করো মাইনাস লগ এই যে H+-এর মধ্যে তুমি যে মানটা দাও, সেই মানটা আসলে আর কিছুই না, দ্রবণের ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা, এই মানটা ইনপুট দাও, এই মানে যে তুল্য সংখ্যা শিখাইছি, অর্থাৎ এই যে এই মানটা তুমি ইনপুট দাও, বুঝছো তো কথাটা, দ্রবণের ঘনমাত্রা আর কি দাও, তুল্য সংখ্যা, অর্থাৎ এইখানে আমাদের দ্রবণের ঘনমাত্রা আর তুল্য সংখ্যা নিয়েই কাজ। তাহলে এখন তোমাকে যদি এইখানে একটু আসো, এই যে এইখানে আমাদের যে ম্যাথটা আছে, এখানে যদি চিন্তা করো, তোমার ঘনমাত্রা আর তুল্য সংখ্যাটা ইনপুট দিতে হবে, তাহলে একটু দেখো তো এটা কাটাকাটি যায়, এখানে এই ভি কাটাকাটি যায় ঘনমাত্রা আর তুল্য সংখ্যায় থাকে কিনা, তুমি বলবো হ্যাঁ ভাই 100% থাকে। সো আমার জন্য এটা বেশি কনভিনিয়েন্ট, আমরা কি করব, ঘনমাত্রা আয়তন ইন্টু তুল্য সংখ্যা, নিচে মিশ্রণের আয়তন দিয়ে ভাগ করে দিব, তাহলে ঘনমাত্রা ইন্টু তুল্য সংখ্যা চলে আসবে, যেটা আমার লক্ষ্য বা চাহিদা। এই জন্য ভাই আমরা এইভাবে কাজটা করবোই না, আমরা কি করব, এই যে দেখো টেকনিকটা বুঝো, আমরা এক লাইনে ম্যাথটা করব, এক লাইনে, ঠিক আছে। সো এইখানে আমরা কি করব, এগুলো কিন্তু ভাই অ্যাডমিশনের জন্য, হ্যাঁ, S1 V1 আর এখানে কি দিব E1, এটা কই থেকে আসবে বলো তো ভাইরা, HCl এর ক্ষেত্রে আসবে, প্লাস এটা কি হবে S2 অথবা MCQ এর জন্য E2, প্লাস এখানে কি লিখবো S3, তারপর এখানে লিখবো V3 E3, ঠিক আছে, ডিভাইড বাই কি লিখবো V1 প্লাস V2 প্লাস V3। এটা কখন কখন কার জন্য অ্যাপ্লাই করবা, এটা একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম, এটা MCQ অথবা অ্যাডমিশনের মধ্যে অ্যাপ্লাই করাটাই ভালো,
ঠিক আছে। সিকিউ আসলে তখন তো ভাইয়া স্বাভাবিক, তুমি বোর্ড পরীক্ষা আছো, তোমার হাতে তখন ক্যালকুলেটর থাকবে এবং তুমি অঙ্কটা করতে পারবা। আচ্ছা এবার দেখো ভাইয়া একটু তুল্য সংখ্যাগুলো বুঝাই দিই। HCl একটা প্রোটন ছাড়তে পারবে, তাহলে তুল্য সংখ্যা 1। সালফিউরিক অ্যাসিড 2টা প্রোটন ছাড়তে পারবে, তাহলে তুল্য সংখ্যা 2। আচ্ছা এটা একটা প্রোটন ছাড়তে পারবে, তাহলে তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যাগুলো বের করে ফেললাম, ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। আচ্ছা সো এইখানে আমি যদি এখন ডেটাগুলো বসাই, আসো ভাইয়া S1 ঘনমাত্রা 0.1, আয়তন 100। আচ্ছা ভালো কথা। N2 ভাইয়া এটাকে তুমি 1 দিয়ে গুণ করবা, HCl এর ডেটা বসাইলাম, প্লাস আরেকটা ডেটা নিব এখন, আরেকটা অ্যাসিডের। এবার তুমি সালফিউরিক অ্যাসিডের নাও, S1.05, আয়তন 100, ইন্টু এখানে কিন্তু তুল্য সংখ্যা কিন্তু 2। আচ্ছা চমৎকার, প্লাস এরপরে আরেকটা ডেটা বসাবো, S1 এটা 0.1, আয়তন 100, তুল্য সংখ্যা কত ভাইয়া 1। বসাইছো? হ্যাঁ ভাইয়া বসাইছি। যোগ করো 100 100 100, তাহলে কত হবে 100 100 100, তাহলে কত হবে 300 হবে। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন দেখো এইখানে যদি তুমি ডাটাটা বসাও 0.1 ইন্টু 100, তাহলে এটা কত 10, 1/10, তাহলে 1/10 তার মানে এটা 10 হবে। আচ্ছা ভালো কথা। 0.05 মানে 5/100, বুঝো তো, 5/100, 100 কাটা যাবে, তাহলে এটাও হবে 10, প্লাস এটা কত হবে, এটাও হবে 10, সেরা। তাহলে এটা হবে 300, তাহলে 30/300, তাহলে এখানে অ্যান্সার কত আসবে 1/10, তাহলে হবে 0.1। তাহলে এখন ভাই জীবন সুন্দর, তাহলে pH ইকুয়াল মাইনাস লগ H প্লাস, এটা হচ্ছে মিক্স, তো তুমি যদি বসাও pH ইকুয়াল মাইনাস লগ 0.1, দশমিকের পরে 1 ঘর, লাস্টের সংখ্যা 1, তাহলে 1 মাইনাস লগ 1, লগ 1-এর ভ্যালু 0, তাহলে অ্যান্সার হচ্ছে 1। শেষ, দেখো হয়ে গেছে, দেখো অ্যান্সারটা ঠিক আছে। অ্যান্সারটা ইয়ো ব্রো, আলহামদুলিল্লাহ। এবার আসো পরের ম্যাথটাতে, দেখো এই ম্যাথটাতে কি বলছে। এবার ক্ষার আর অ্যাসিড দ্রবণ মিশাইছো, তাহলে তুমি কি করবা জানো, এটা আরও সহজ। তুমি এইখানে H প্লাসের ডেটাটা বের করো আগে। কিভাবে বের করবা, এই যে SVE, OH মাইনাস ডেটাটা বের করো, এইখানেও বের করবা SVE, যারা যারা আছে। তাহলে তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা কত ভাইয়া 1, ক্ষারের তুল্য সংখ্যা এটা কত, এটার তুল্য সংখ্যাও কত 1। তাহলে দেখো আমরা যদি করি S কত 0.8 ইন্টু 50 ইন্টু 1, এই ভিকে লিটারে নেওয়া উচিত, কিন্তু আমি যেহেতু ঘনমাত্রা লাস্টে বের করব তো আয়তন দিয়ে ভাগ করে দিব, উপরে মিলিলিটার নিচে মিলিলিটার, সো সমস্যা নাই। এখানে কিন্তু একটু সাবধানে, ভিকে মিলিটারে নেওয়া উচিত। ভি এর ইউনিট একটু ঝামেলা, ইউনিট শুড বি ইন লিটার, খেয়াল করো ভালো করে, শুড বি ইন লিটার, অর্থাৎ লিটারে থাকতে হবে আয়তনের এককটা। বাট এইখানে আমি একটু পরে আবার আয়তন দিয়ে ভাগ করব, এটাও মিলিলিটার, নিচে আবার মিলিলিটার দিয়ে ভাগ করব, যার জন্যে আমি এটাকে আর লিটারে কনভার্ট করতেছি না। আশা করি বুঝছো কথাটা। তাহলে এইখানে কত হবে 5 আর 8 40, তাহলে চিন্তা করো দশমিকের পরে 1 ঘর, তাহলে 50 ইন্টু 8, তাহলে 400 বললাম, তাহলে এটা হবে 40.0, এই ডাটা আসবে এইটুকু। তাহলে এইখানে যদি বসাও S কত ভাইয়া 50 ইন্টু 0.1 ইন্টু তুল্য সংখ্যা 1, তাহলে 50 একে 50, ঠিকঠাক লিখছি তো, 50 ইন্টু 0.8, তাহলে 50 ইন্টু 8, তাহলে হবে 400, তাহলে দশমিকের পর 1 ঘর 40, 50 ইন্টু 1, তাহলে 50, দশমিকের পর 1 ঘর, তাহলে 5। তাহলে এখানে কোনটা বেশি আছে, H প্লাস বেশি আছে। তাহলে H প্লাস এখন কতটুকু বেশি আছে চলো করি ভাইরা। তাহলে H প্লাস কিন্তু বেশি আছে, মিশ্রণটা হবে অ্যাসিডিক। বলছে মিশ্রণের pH কত হবে, মিশ্রণের pH এটা হবে না, এটাও হবে না। কেমনে বুঝলেন, কারণ অ্যাসিডিক হবে তো H প্লাস বেশি আছে। H প্লাস দেখো OH মাইনাস থেকে বেশি আছে, খেয়াল করছো। এখন H প্লাস বেশি কতটুকু আছে তোমার যদি জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি বলবা 40 মাইনাস 5 ডিভাইড বাই, এবার মিশ্রণের আয়তন নিব, মিশ্রণের আয়তন কত হবে 100, তাহলে না কত আসতেছে 35/100। বুঝছি ভাইরা, সবাইকে ক্লিয়ার। মানে ফার্স্টে হচ্ছে আমি HCl এর সবগুলা ডেটা বের করছি, OH মাইনাসের সবগুলা ডেটা বের করছি, ঠিক আছে। তো এইখানে আমি একটা ছোট্ট 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 ভাইয়া, আল্লাহ ছি 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 কি ভুল করছি দেখছো ভাইরা, আমি ওই যে OH মাইনাসের ঘনমাত্রাটা একটু ভুল বসাইছি বাবা, একটু খেয়াল করো। এটার ঘনমাত্রা ছিল 1, আমি এখানে 1 বসাবো, আমি 0.1 কেন বসাচ্ছিলাম, তাহলে এইখানে হবে 50.0। তাহলে এখানে কিন্তু অ্যান্সার এটা হবে না আর এটা হবে না, কারণ OH মাইনাস বেশি আছে, খেয়াল করে দেখছো OH মাইনাস বেশি আছে। তাহলে এইখানে OH মাইনাস বেশি আছে, তাহলে OH মাইনাস
এটা কতটুকু বেশি আছে এটা যদি চিন্তা করো, মিশ্রণে এটা কত আছে, তাহলে উপরে আছে 50, নিচে আছে 40, ডিভাইডেড বাই এখানে মোটা আয়তন কত হবে 100, তাহলে অ্যান্সার কত হবে 10/100। বুঝছো তো সবাই, 50 আর 50 যোগ করলে 100 হয়, তাহলে এটা আসবে 1/10, এটা আসবে 0.1। 0.1 আসা মানে হচ্ছে পিওএইচ হবে 1, তাহলে পিএইচ হবে হচ্ছে 13, তাহলে অ্যান্সার হবে 13। ভাই এই অঙ্কটা পুরোটা একটু আবার রিক্যাপ দিবেন? অবশ্যই ভাই, একটু রিক্যাপ দিই আমি কি করছি এখানে, তোমাদেরকে একটু বুঝাই। আমরা এখানে ও এইচ মাইনাস যেটা আছে এটা বেশি আছে, তো এটাই কাজটা করছি, এখানে বসাইছি এসভিই, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা বসাইছি মাইনাস এসভিই HCl এর ক্ষেত্রে বসাইছি। একটু খেয়াল করো ভাইয়া, তোমার তো লাগে SRE, মনে আছে তো, ডেটাই সবসময় কিন্তু বসাই SRE, তাহলে এইখানে ভি মিক্স দিয়ে ভাগ করে দিছি, এটাই তখন বলতেছিলাম। তাহলে এখানে OH মাইনাস তুমি কিন্তু ডিরেক্টলি এটা করতে পারবা, সো অ্যাডমিশনে আসলে তুমি এটা ডিরেক্টলি ফর্মুলায় বসাইতে পারবা, ঠিক আছে, এই ডিরেক্টলি বসাইতে পারবা। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, সোডিয়াম হাইড্রোক্সাইড আয়তন, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা মাইনাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, ভাগ করবো পুরো আয়তন দিয়ে। তাহলে SRE আমার ডেটা বসাইতে হয়, তোমাদেরকে দেখাইছিলাম মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা বসাইতে হয়। সো তুল্য সংখ্যা চলে আসছে, তুমি বসায় দেখো একেবারে অ্যান্সার চলে আসবে। আমি এটা আগে একটু চেক দিয়ে নিয়েছিলাম কোনটা বড় হবে, আমি তো জানি না কোনটা বড় হবে, তাই এখানে চেক দিয়ে নিয়েছিলাম, এই জন্য OH মাইনাস নিয়েছিলাম। কিন্তু এইখানে কথার কথা দেখো, এই অঙ্কের মধ্যে যদি H প্লাস বড় হইতো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথটা এইভাবে করতে হতো, H প্লাস ইকুয়াল SVE, কথার কথা যদি এটা বড় হইতো HCl, তাহলে SVE এখানে বসাইতে হইতো সোডিয়াম হাইড্রোক্সাইড, নিচে কি বসাইতাম ভাইয়া ভি মিক্স। এটাই আমি তোমার বলতেছিলাম, এই যে দেখো আয়তনটা লিটারে নিতে হবে, এখন খেয়াল করে দেখো আয়তন লিটারে নেওয়ার না এখানে আসলে দরকার নাই। কেন দরকার নাই জানো ভাইয়া? দেখো এই ভিটা মিলিলিটার বসাচ্ছ, এটাও মিলিলিটার বসাচ্ছ, এটাও মিলিলিটার বসাচ্ছ, সো লিটারে নেওয়ার দরকার নাই, দুইটাই মিলিলিটারে বসাচ্ছি, মানে যা যা আছে সব মিলিলিটারে, সো এটাকে লিটারে নেওয়ার দরকার নাই, এটাই আমি বলতেছিলাম তখন। আশা করি তোমরা পয়েন্টগুলো বুঝছো। আচ্ছা দেখো আমরা আরেকটা করি, দেখো এটা কি বলছে, দ্রবণ তিনটিকে একত্রে মিশ্রিত করলে দ্রবণের পিএইচ এর মান কত হবে। তাহলে এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 30 আর 0.4, 10 × 0.4, তাহলে ক্ষার বেশি হবে, বোঝাই যাচ্ছে, এটা 10 × 0.2, তাহলে আমরা একেবারে লিখতে পারবো। হ্যাঁ চলো লিখে ফেলি, OH মাইনাস এটার ঘনমাত্রা বের করব। কিভাবে লিখবেন ভাইয়া? দেখেন ফর্মুলাটা লিখি, এই যেভাবে লিখবো, দেখো SVE, এটা কয় নাম্বার পাত্রের, এটারে ধরো 2 নাম্বার পাত্র ধরো, এটারে 3 নাম্বার ধরো, এটারে 1 নাম্বার ধরো, তাহলে SVE2 প্লাস SVE এখানে হচ্ছে 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মাইনাস SVE এখানে দিয়ে দিব 1, ডিভাইড বাই নিচে দিয়ে দিব বি মিক্স অর্থাৎ মিশ্রণের আয়তন। সো চলো মানগুলো বসাই, তাইলে তুমি বুঝবা। একেবারে বসাবো, চাইলে তুমি দেখতে পারো একেবারে বসানো যায়। 10 × 0.4, তাহলে 4 × 10 = 40, তাহলে এটা হবে 4, তুল্য সংখ্যা তো সবগুলোরই 1। 10 × এটা 30, এটা 10 না এটা 30, 30 × 0.4, তাহলে 4 30 কত 120, তাহলে এটা হবে 12, আর 10 × 0.2 তাহলে 20, তাহলে এটা হবে 2। তাহলে একেবারে যদি ডাটাটা বসাই তাহলে কত আসে দেখো তো ভাইরা, এটা আসতেছে কত 12 প্লাস এটা আসতেছে 4 16 মাইনাস এটা কত আসতেছে 2, তাই না ভাইরা? 12 10 × 0.2 30 × 0.4, তাহলে এটা আসতেছে হচ্ছে তোমার 4, তাহলে 4 30 কত আসতেছে 120, 120 মানে দশমিকের পরে 12, আর এখানে 10 × 0.4, তাহলে এটা কত আসতেছে 4 10 40, তার মানে 4, তাহলে 12 4 আর বিয়োগ 2 তাহলে 16, আর মোটা আয়তন কত হবে 10 30 আর এদিকে 10, তাহলে 10 10 20 আর 30 কত 50, তাহলে 12 4 16, তাহলে 14/50, তাহলে তুমি যদি ভাগ করো 7/25, তাহলে একটু ভাগ করি চলো। তাহলে দেখো ভাগ করি, 25কে তুমি 7 দিয়ে ভাগ করবা, দশমিক দিয়ে 0, 25 2 50, হাতের আছে 20, আচ্ছা যায় না, তাহলে 0 8 25 200 হয়েছে ভেড়া, এই যে 0 হয়ে গেছে। একটু দেখি ঠিকঠাক আছে কিনা, 25কে 7 দিয়ে ভাগ করলে তাহলে 7-এ যায় না, দশমিক দিয়ে 0 দিলাম, 25 2 50, তাহলে 20 নামলো, যায় না 0 দিলাম, 8 25 200, 4 25 1 সমান 8 25 200, তাহলে এটা অ্যান্সার আসছে হচ্ছে 0.28, 0.28। তাহলে OH মাইনাস, এখন আমরা POH বের করব, POH ইকুয়াল মাইনাস লগ 0.28, এটাকে আমরা প্রায় 0.2 এর কাছাকাছি ধরতে পারি না, প্রায় 3 ধরবো। এটাকে আমরা এক কাজ করি 0.3 ধরে কাজ করি প্রায়, তাহলে তোমরা জানো লগ 0.3 দশমিকের পরে আছে 1 ঘর, 1 বিয়োগ হচ্ছে লগ 3, লগ 3 এর ভ্যালু কি তোমরা জানো ভাইরা? এটা কিন্তু প্রায় বের করতেছি ভাইরা, এটা কিন্তু প্রায় বের করতেছি, এটাকে আমরা 3 ধরে নিছি, প্রায় ধরে নিছি। লগ 3 এর ভ্যালু হচ্ছে 0.5, লগ 3 এর ভ্যালু কত ভাইয়া 0.5,
5, ওকে। তাহলে log 3 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 0.5, তাহলে এখানে কত আসতেছে 0.5, এটা কিন্তু প্রায়। তাহলে পিএইচ কত হবে এখানে, তাহলে পিএইচ হবে হচ্ছে 14 মাইনাস 0.5, 14 মাইনাস 0.5, অ্যান্সার আসবে হচ্ছে 13.5। ঠিক আছে ভাইরা, এই যে দেখো আমার অ্যান্সার চলে আসছে। So, এইখানে অ্যাকচুয়ালি তুমি যদি অ্যান্সারটা করো, মানে তুমি যদি আমার ক্রস চেক করতে যাও ক্যালকুলেটার চাইপে যদি অ্যান্সারটা বের করো, এটার অ্যান্সার আসবে 13 পয়েন্ট সামথিং, 13.44 আই গেস। সো দেখো প্রায় কাছাকাছি কিন্তু আসছে। সো আমরা এখানে কি লিখবো ভাইয়া, একটা প্রায় অ্যান্সার লিখে দেবো। মানে আমি তোমাকে অ্যাকচুয়ালি মানে টেকনিকটা ধরাই দিচ্ছি, তুমি যদি বুঝো তাহলে ম্যাথ করা অনেক সহজ আর কি, উইদাউট ক্যালকুলেটার। কঠিন কিছু না, আমি কিন্তু একবারও ক্যালকুলেটার করি নাই, দেখছো তো। আচ্ছা, এবার আসো বাফার দ্রবণ। বাফার দ্রবণ কীভাবে করবা, মনে রাখবা দুর্বলের সাথে সবলের মিশ্রণ হবে, দুর্বল আর সবলের একটা মিশ্রণ, এটাই হচ্ছে বাফার দ্রবণ। ব্যালেন্স করতে চাই আর কি আমরা, দুর্বল আর সবলকে একসাথে মিশিয়ে দিব। এবং এখানে একটু খেয়াল রাখতে হবে, অলওয়েজ মনে রাখবা দুর্বল যে আছে সেটা বাফার তখনই হবে যখন দুর্বলের সাথে সবল যখন মিক্স করবা, দুর্বল যখন বেশি হবে, এটা কিন্তু 100% কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এটা মাস্ট। অর্থাৎ যখনই কোনো একটা বাফার দ্রবণ হবে সেখানে দুর্বল অবশ্যই সবলের থেকে বেশি হতে হবে, নাহলে সেটা বাফার দ্রবণই হবে না। ধরো আমি তোমার কথার কথা বললাম, ধরো ইথানোয়িক অ্যাসিড নিলাম, আর এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে উইক, এটা হচ্ছে স্ট্রং। এখন যখন মিশাবো এটা কি বাফার দ্রবণ হবে কি না এটা একটু চেক দিতে হবে। কথার কথা, ধরো এটা নিচে হচ্ছে 10, এটাও নিচে হচ্ছে 12, কথার কথা, এটা নিচে 10, এটা নিচে হচ্ছে 10, এটা নিচে 10, এটা নিচে 8। এখন এই তিনটার মধ্যে কোনটা বাফার দ্রবণ হবে? হ্যাঁ, তোমার যদি কখনো জিজ্ঞেস করে যে ভাই নিচের কোনটা বাফার দ্রবণ হবে, ফার্স্ট কন্ডিশন দুর্বলের সাথে সবলকে মিশাইতে হবে, তাহলে দুর্বলের সাথে সবলকে মিশাইছো, এই কন্ডিশনে সে পাস করছে। সেকেন্ড কন্ডিশন দুর্বল বেশি হইতে হবে, এটা বাফার দ্রবণ হবে না, 10 আর 12 আছে। এটা সমান আছে, এটাও হবে না, 10 আর 8 আছে, এটা বাফার দ্রবণ হবে। সো পরীক্ষায় এটা আসে, পরীক্ষায় যে নিচের কোনটা বাফার দ্রবণ। বাফার দ্রবণ জানো তো তোমরা, বাফার দ্রবণের জিনিসটা কি, যে যেই দ্রবণের পিএইচটা কি থাকে বলো তো, আনচেঞ্জড। মানে তুমি বাইরে থেকে অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যদি যোগ করো, আসলে পিএইচটা আনচেঞ্জ বলা ঠিক না, পিএইচটা আসলে পরিবর্তন হয়, সেটা খুবই কম মাত্রায়, কিন্তু সে আবার আগের পিএইচে ব্যাক করতে পারে, ইন এ সেন্স বাউন্স ব্যাক করে আর কি। ঠিক আছে, সো পিএইচটা আনচেঞ্জডই থাকে আর কি, বুঝছো তো। সো যেই দ্রবণে তুমি বাইরে থেকে অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ মানের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। সো আশা করি আমার কথাটা ক্লিয়ার। এবার দেখো আমরা একটু আগাই, কি বলছে, নিম্নের কোনটি বাফার দ্রবণ, খেয়াল করো, এটা একটু এটা নাই, হ্যাঁ, CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মিশাইছো, এটা কি এইখানে খেয়াল করো, একটু আরও কথা আছে, রে আল্লাহ কথার পিঠে কথা থেকেই যায়। ঠিক আছে, এখানে এখন বাফার দ্রবণে থাকবে কে, মানে বাফার দ্রবণে থাকবে কে, বাফার দ্রবণে থাকবে হচ্ছে দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল অ্যাসিডের লবণ। একটু ভালো করে বুঝো, এটা হচ্ছে বাফার দ্রবণে তুমি শুরু করতে চাচ্ছ, টার্গেট বুঝো, এটা বাফার দ্রবণ তুমি তৈরি করতে চাচ্ছ, তখন সিনারিও মানে যখন মিশ্রিত করবা, মোল সংখ্যা দিয়ে চেক দিবা, তখন এই দুইটা থাকতে হবে। বাট যদি তোমার জিজ্ঞেসই করে কোনটা বাফার, তার মানে অলরেডি তুমি বিষয়ে ফেলছো, বাফারে চলে গেছো, তখন আর এই চেকের কিছু নাই ভাইয়া। তখন এখানে মনে রাখবা উইক অ্যাসিড থাকবে প্লাস সল্ট অফ উইক অ্যাসিড থাকবে, অথবা উইক বেস থাকবে প্লাস সল্ট অফ উইক বেস থাকবে। ভালো করে শুনো, ভালো করে। বাফার দ্রবণ মানে হচ্ছে সেখানে দুর্বল অ্যাসিড থাকবে আর দুর্বল অ্যাসিডের লবণ থাকবে। সবল অ্যাসিড না দুর্বল বেস, দুর্বল ক্ষারের লবণ থাকবে। সো এটা হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ হয়ে যাওয়ার পরে এখন দেখো, এটা কিন্তু মাত্র মিশাইতেছো, তাহলে এটা তো হবে না, এই যে এটা হবে অ্যান্সার। কেন ভাইয়া, এখানে দেখো ফার্স্ট এটা দুটো বাদ, এটা সবল, এটাও সবল, এটাও সবল, এই দুটো বাদ, এটা আগেই বাদ। এটা তুমি মিশাইতেছো, মিশানোর সময় বাফার হবে কিনা এই টাইপের ব্যাপারগুলো তখন আমরা চিন্তা করি। ভাই আমি না বুঝতেছি না, দেখো আমি তোমার একটা এমসিকিউ সলভ করে তাহলে তুমি বুঝবা। দেখো এইখানে কি বলছে, 0.1 মোলার CH3COONA, 0.01 মোলার CH3COOH। আচ্ছা আমি ওইটা একটু দাঁড়াও তো, একটু দেখি। আচ্ছা ওকে, সো এখানে আবার একটু কথাটা ফিরে আসি, তোমরা হয়তো বা এটা একটু ক্যাচ করতে পারো নাই, কথাটা একটু বুঝাই দিই তোমাদেরকে, এটা একটু বুঝাই দিই। বাফার এই যে ব্যাপারটা, এটা দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ডিরেক্ট বাফার, একটা হচ্ছে তোমার ডিরেক্ট বাফার, আরেকটা হচ্ছে তোমার ইনডিরেক্ট বাফার। ইনডিরেক্ট বাফার কোনটা ভাইয়া, তুমি এখনো বানাও নাই, বানানো শুরু করতেছো, নট রেডি ইয়েট, এটা বুঝো ভালো করে।
নট রেডি ইয়েট। আর ডিরেক্ট বাফার কি রেডি, এটা বাফার যেমন হয়ে গেছে, মিক্স করে ফেলছো। এখন নট রেডি ইয়েট বলতে ভাইয়া এইখানেই ওই যে যেটা বললাম দুর্বল এর মোল নাম্বার যেটা আছে এন উইক যেটা আছে এটা সবল থেকে বেশি হইতে হবে। বুঝছো কথাটা? এটা ছিল বেসিক কথা। অর্থাৎ যখন তুমি এখনো মেশাও নাই, মেশানোর আগে দুর্বল সবল থেকে বেশি হইতে হবে। এটা হচ্ছে ইনডিরেক্ট। বাট যদি ডিরেক্টে আসো, এটা অলরেডি রেডি হয়ে আছে, তাহলে এইখানে কে কে থাকবে? এখানে থাকবে হচ্ছে দুর্বল অ্যাসিড যদি সেটা অম্লীয় বাফার হয়, প্লাস দুর্বল অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা এটা যদি অম্লীয় বাফার হয় তাহলে পিএইচের মানটা এইখানে হবে 7-এর থেকে কম। যদি ক্ষারীয় বাফার হয় তাহলে এইখানে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওইটার একটা লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে সেই ক্ষেত্রে পিএইচের মানটা হবে 7-এর থেকে বেশি ভাইয়া। তাহলে এটা হচ্ছে তোমার বেসিক বাফার, আর এটা হচ্ছে তোমার অ্যাসিডিক বাফার, মানে বাফার হয়ে গেছে এটা। ঠিক আছে, একটু খেয়াল রাখো, এটা বাফার হয় নাই তখন তুমি মিশাইতেছো, তখন দুর্বলটা বেশি হবে। এই হচ্ছে কথাবার্তা। সো এই জন্য আমরা এই অপশনটা বাদ দিছি, এটাকে নিছি, কারণ এটা বলেই দিয়েছিল কোনটি বাফার দ্রবণ, দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের লবণ অথবা অনুবন্ধী ক্ষার আর কি। আচ্ছা, এবার এটাতে আসো, দেখো কি বলছে সম আয়তনের, তাহলে আয়তনটা সেম 0.1। আচ্ছা, ইকুয়েশনটা লিখে ফেলি, দেখো পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ, উপরে দিব হচ্ছে অনুবন্ধী ক্ষারক CH3COONA, আর নিচে কি দিব ভাইয়া? এখানে দিব হচ্ছে CH3COOH। সো যদি ক্যালকুলেশন করো, পিকে এর ভ্যালু দেওয়া আছে 4.76 সমায়তনের, তাহলে ঘনমাত্রাটা খালি বসাও, এটা 0.1 আর নিচে কত আসে 0.01, তাহলে এটা কত আসবে 4.76 প্লাস 1/10 1/100। দেখো ভালো করে, এটা হচ্ছে 1/10, এটা হচ্ছে 1/100, এটা কিন্তু লগ 10 হবে, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 4.76 প্লাস 1, এটা আসবে 5.76, তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটা। ঠিক আছে, ডান। এরপরে আসো সমায়তনের 0.1 দুইটাই সমান, খেয়াল করো ভাইয়া, দুইটাই সমান, তাহলে অ্যান্সার কত আসবে? পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ, উপরে দিবা 0.1, নিচেও দিবা 0.1, তাহলে এখানে কত আসতেছে? পিকেএ প্লাস লগ, এটা কত আসবে? 1 হলে তো সেটা জানি কি হয়ে যায় ভাইয়া, 0 হয়ে যায়, তাহলে এটা 0, তাহলে জাস্ট পিকেএ। তাহলে পিকে এর মানটা কেমনে বের করবা? পিকে এর মান বের করা খুবই সহজ, এখানে কি করবা? মাইনাস লগ কে এ, তারপর মাইনাস লগ, দেখো কে এর মান দেওয়া আছে 10⁻⁻5, তাহলে অ্যান্সার হবে 5, অ্যান্সার হবে 5। ঠিক আছে, এই যে হয়ে গেছে। ওকে, দেখো এইবার এই ম্যাথটা একটু ডিফারেন্ট একটা ম্যাথ, এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ইফ দ্য ভ্যালু অফ পিএইচ is 7.50, then find out the concentration of H plus ion. সো এখানে আমার যে ভ্যালুটা আসবে একটু ভালো করে খেয়াল করো, 7.50, এটা কি 7-এর কাছাকাছি না? তুমি চিন্তা করো, 7-এর কিন্তু কাছাকাছি। তাহলে এইখানে ঘনমাত্রার যে ভ্যালুটা, এটা একটু কিন্তু সাবধানে আসতে হয়, এবং এখানে H প্লাসের পানির আয়নের ঘনমাত্রাটা বিবেচনায় নিতে হয়। এখন আমার তো ডিরেক্টলি H প্লাস চাইছে, তাই ডিরেক্টলি আমি H প্লাস বের করে ফেলতেছি। H প্লাস চাইছে না? হ্যাঁ, H প্লাস চাইছে, আমি ডিরেক্টলি তোমার H প্লাস বের করে দিচ্ছি, বাট এখানে কিন্তু একটা গ্যাঞ্জাম আছে, ওই যে পানির H প্লাসটা বিবেচনায় নিতে হয়। ঠিক আছে, সো আমি বলে রাখি, দেখো পিএইচ ইকুয়াল 7.50। সো তুমি কিভাবে করবা? আগে তুমি একটা পূর্ণ সংখ্যা লিখবা, এটার বড় সংখ্যা কাছাকাছি, বড় পূর্ণ সংখ্যা কোনটা? 8 থেকে কত বাদ দিলে 7.50 হবে? তাহলে 8 থেকে 0.50 বাদ দিলে 7.5 হবে। কথাটা বুঝি নাই ভাইয়া, যেটা আছে সেটা আগে লিখলা, তারপর এটার বড় পূর্ণ সংখ্যাটা লিখবা, কাছাকাছি লিখছো, বড় পূর্ণ সংখ্যা কিন্তু, তারপর এটা থেকে কত বাদ দিলে এটা আসে এটা লিখে ফেলো, তাহলে 0.50। এখন তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো, 0.50 এটা কার মান? তাহলে 0.50 হচ্ছে লগ 3 এর মান, তাহলে 8 মাইনাস লগ 3। তোমরা কি জানো এখান থেকে আমরা না ডিরেক্টলি বের করে ফেলতে পারি ম্যাথটা? কিভাবে ভাই বুঝলাম না তো জিনিসটা। তোমরা জানো মনে হয়, ওই যে দশমিকের পরে কয় ঘর মনে আছে? তাহলে 3 × 10⁻⁻8। কি করলেন ভাইয়া? এই যে দেখো, এটাই তো করছি, মানে বুঝছো তো, মানে এটা সামনে চলে আইছে, ওই যে এগুলো হিসাবটা দেখাইছিলাম, কিন্তু দুটা গুণ আকারে আছে, তাহলে যোগ হয়ে যাবে, বুঝছো তো? মাইনাস H প্লাস যদি করো, তাহলে এটাই হচ্ছে তোমার H প্লাসের ঘনমাত্রা।
এই যে হয়ে গেছে, মানে এইটা যেটা আছে সেটা চলে আসবে এইখানে, আর এটা চলে যাবে পাওয়ারে, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে 3 × 10⁻⁸। মানে যেই অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটা ফার্স্টে লিখবা, সেই অ্যান্সারটা লেখার পরে যেই মানটা লিখছো সেই মানটা থেকে, ভালো করে বুঝো ফেরা, সেই মানটা থেকে কত বাদ দিলে আগের সংখ্যাটা আসবে সেটা লিখবা, তারপর 0.50 কোন সংখ্যার মান সেটা লিখবা, তারপর 3 × 10⁻⁸ লিখে ফেলবা, শেষ কাজ। তোমার যদি বুঝতে কষ্ট হয় আমি এখন উল্টা করে দিই, দেখো এইচ প্লাসের মান কত পাইছো, এইচ প্লাসের মান কত পাইছো, তুমি কত পাইছো দেখো, আমি চেক দিয়ে দিই। এইচ প্লাসের মান পাইছো 3 × 10⁻⁸ পাইছো। এখন মাইনাস লগ এইচ প্লাস করো, আসো আমি করে দিই, তাহলে মাইনাস লগ, আমার যে অঙ্ক ঠিক আছে আমি তোমাদের চেক দিয়ে দিচ্ছি, দেখো 10⁻⁸, দুইটা রাশি গুণাকার আছে তাহলে হয়ে যাবে যোগ, তাহলে মাইনাস লগ 3 প্লাস মাইনাস লগ 10⁻⁸। ও ভাই এটাই তো আসবে 100%, মাইনাস লগ 3 প্লাস 8, দেখো 8 মাইনাস লগ 3, তাহলে 8 মাইনাস 0.5, তাহলে অ্যান্সার আসবে 7.50। দেখো এই যে এটাই কিন্তু পিএইচের ভ্যালু, দেখো এই যে আসছে, তাহলে অ্যান্সার কিন্তু ঠিক আছে। মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজটাও দেখাইলাম, ক্লকওয়াইজটাও দেখাইলাম আর কি, ঠিক আছে? সো এটা হয়ে গেল। এবার দেখো কি বলছে, ইফ দ্য পিএইচ ইজ 2.40 দেন ফাইন্ড আউট দ্য কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। আচ্ছা পিএইচ 2.40 দেওয়া আছে, তাহলে এখন পিএইচ যদি 2.40 হয় তাহলে পিওএইচ কত হবে, পিওএইচ হবে হচ্ছে 14 থেকে বাদ দাও, 14 মাইনাস 2.40, তাহলে এটা কত আসবে 12 11.60। এখন এর থেকে OH মাইনাস বের করতে বসে, দেখো OH মাইনাস কীভাবে বের করবা, তাহলে এইখানে আমরা আগে লিখলাম 11.60, এটার মানটা তো বের করতে হবে আমাদের। সো এটার মানটা বের করতে হবে, ফার্স্টে পূর্ণ সংখ্যাটা লিখবো 12 মাইনাস এটা কত দিব, এখানে 0.60, তো তাহলে এখানে 0.40 বাদ দিব, তাই না, তাই না ভাইরা? হ্যাঁ 100% 0.40 বাদ দিব। আচ্ছা আচ্ছা ঠিকঠাক করছি তো, হ্যাঁ 0.40 বাদ, 0.4 কার মান, লগের কোন মান 0.4 কিন্তু লগের কোনো মান দেখতেছি না। আচ্ছা আমরা একটা কাজ করি, একটা ছোট্ট কাজ করি, যেহেতু এটা মিলতেছে না তোমাদের জন্য, এটা একটা কাজ করি, এটা 2.30 করে দিই, তাহলে তোমার জন্য ইজি হবে। হ্যাঁ একটা কাজ করি ভাই, দেখো আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট 2.30 করে দিচ্ছি, তাহলে সহজে মিলাইতে পারবা তোমরা, আগের ম্যাথটার সাথে এটা মিলবে, নাহলে মিলবে না ভাইরা। 2.30 করে দিই, তাহলে এইখানে দেখো পিএইচ হচ্ছে 2.30, তাহলে পিওএইচ এটা কত হবে ভাইয়া 12 মাইনাস 2.30, তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে 11.7। হ্যাঁ মিলবে, এবার মিলবে 11, মানে এই মানগুলোর সাথে তো মিলাইতে হবে। তাহলে এইখানে পিওএইচ এটা তুমি পাইছো হচ্ছে 11.7, এখন তোমাকে 11.7 যেটা লিখছো এটা 12 থেকে কত বাদ দিতে হবে, 0.3 বাদ দিতে হবে, তাহলে 12 মাইনাস 0.3 কার মান, এই যে দেখো লগ 2 এর মান, এই যে লিখছো লগ 2 এর মান, তাহলে এটা কত আসবে 2 × 10⁻⁻12, এটা হচ্ছে ভাইয়া OH মাইনাসের ঘনমাত্রা, ঠিক আছে? তুমি চাইলে এটাকে উল্টা করে দেখতে পারো আবার, দেখো পিওএইচ ইকুয়াল মাইনাস লগ, এটা কত আসবে 2 × এটাতে কিন্তু পানির ওই H প্লাসটা বিবেচনায় না নিয়ে করতেছি, এটাতে কিন্তু ঝামেলা আছে এই ম্যাথটাতে, মানে এত লঘু দ্রবণের ক্ষেত্রে পানির H প্লাসটা নিতে হয়, বাট আমরা জাস্ট র্যান্ডম ম্যাথ করতেছি আর কি, বুঝছো তো? তাহলে এখানে আসতেছে মাইনাস লগ 2 মাইনাস সরি এটা প্লাস মাইনাস লগ 10⁻⁻12, গুণাকারে আছে যোগ করে দিলাম, তাহলে মাইনাস লগ 2 মাইনাস মাইনাস এটা যাবে প্লাস, তাহলে এটা আসবে 12 মাইনাস লগ 2, তাহলে এটা আসবে 12 মাইনাস 0.3, তাহলে অ্যান্সার আসবে 11.70। দেখো ভাইয়া এই যে দেখো ভাইয়া অ্যান্সার আসছে, ঠিক আছে? সো এই হচ্ছে কথাবার্তা। আমরা চাইলে পিওএইচ বা পিএইচ থেকেও OH মাইনাস বা H প্লাসের কনসেন্ট্রেশন কী করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে? আমরা কিন্তু অনেক ম্যাথ করছি পিএইচের, অনেক, বিশ্বাস করো তুমি ক্যালকুলেটর ছাড়া তোমার যত রকমের ম্যাথ আসতে পারে আমি তোমার মোটামুটি সবই করাই দিছি। সো এই হচ্ছে কথাবার্তা। একটা ছোট্ট ঝামেলা রয়ে গেছে, সেই ঝামেলাটা তোমাদেরকে একটু সলভ করাই দিচ্ছি, যেটা বারবার বলতেছিলাম যে যদি কখনো মানে ঘনমাত্রাটা অনেক ছোট হয়ে যায় তখন ভাই একটু সাবধানে করতে হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই যে H প্লাসটা বিবেচনায় নিতে হয়, পানির H প্লাসটা। দেখো ধরো আমি তোমার যদি কখনো বলি 10⁻³ মোলার HCl, এই দ্রবণের পিএইচ কিন্তু 3 আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 10⁻⁴ মোলার HCl, এই দ্রবণের পিএইচ কিন্তু 4 আসবে, এটা নিয়েও কারো কোনো ডাউট নাই, ঠিক আছে? ধরো 10⁻⁵ মোলার আসছে HCl, তাহলে এই দ্রবণের পিএইচ কত আসবে ভাইয়া 5 আসবে, এটা নিয়েও কারো কোনো ডাউট নাই। বাট ধরো তুমি এইখানে লিখছো 10⁻⁸ মোলার HCl, এই দ্রবণের পিএইচ কিন্তু 8 আসবে না। তুমি একটু খেয়াল করে দেখো, অ্যাসিড দ্রবণের পিএইচ 8-এর সাথে থেকে বড় চলে আসে, এটা কিন্তু একটু ঝামেলা, এটা কিন্তু হবে না। এই ক্ষেত্রে তখন কি করতে হয়, পানির H প্লাসটা বিবেচনায় নিতে হয়, অর্থাৎ তুমি যখন পিএইচ করবা, পিএইচের মধ্যে মাইনাস লগ H প্লাস যদি দেও ভাইয়া, তাহলে এইখানে কি আসবে মাইনাস লগ 10⁻⁸ প্লাস এইখানে 10⁻⁷টা আনতে হয়। এই যে ভাইয়া এটা হচ্ছে এই H প্লাসটাই হয়েছে
ফ্রম ওয়াটার, এটা ওয়াটার থেকে আসছে, এটাই বারবার বলতেছি ভাই। এখন দেখো আগের যে ম্যাথটা করছি, এই যে ঘনমাত্রাটা আসছে, আমি কিন্তু এখানে পানির এইচ প্লাসটা বিবেচনায় নিই নাই। সো এই ম্যাথের কিন্তু একটা ফ্লস আছে বা লিমিটেশনস আছে, পানির এইচ প্লাসটা নেওয়া হয় নাই, ঠিক আছে। সেমভাবে এই ম্যাথটা যখন করছি ভাই, এখানেও কিন্তু দেখো এই ঘনমাত্রাটা কিন্তু অনেক ছোট, অনেক লঘু দ্রবণ, মানে সহজ ভাষায় আমি যেটা বলতেছি, লঘু দ্রবণ হয়ে গেলে তখন পানির এইচ প্লাসটা নিতে হয় আর কি। লঘু দ্রবণ হলে এইচ প্লাস, এই যে এইটা পানিরটা ওয়াটার যেটা আছে, এটা বিবেচনায় নিতে হয়, এটা হচ্ছে কথা, বিবেচনায় নিতে হয়। সো ইন এ সেন্স তুমি যদি বলো ওই দুইটা ম্যাথের কিন্তু ছোট্ট একটা লিমিটেশনস আছে, পানির এইচ প্লাসটা বিবেচনায় নেওয়া হয় নাই, এটা একটু খেয়াল রাখো আর কি। এটাই আমি তোমাদের বলতেছি, এবং এই কথাটা কিন্তু তোমাদেরকে আমি একটা জায়গায় বলছিলামও, তোমাদেরকে মনে আছে কিনা জানি না। দেখো এই যে দেখো সেই কথাটা, যদি ঘনমাত্রা 10⁻⁻5 বা তার ছোট হয়, সেক্ষেত্রে পানির এইচ প্লাস কী করতে হয়, বিবেচনায় নিতে হয়। সো এই কথাটা একটু মনে রাখো ভেড়া। সো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে। সো আমার মনে হয় তোমরা আমার সব কথাবার্তা বুঝতে পারছো। আমি তোমাদের সাথে চেষ্টা করছি যতটা সম্ভব উইদাউট ক্যালকুলেটর কীভাবে ম্যাথগুলো করা যায়, কীভাবে তুমি অ্যাপ্রোচ নিতে পারো, কীভাবে কোন কনসেপ্ট কোথায় কাজে লাগবে, সবগুলো তোমাদের সাথে দেখায় দেওয়ার আর কি। ফ্রম মাই সাইড আই ট্রাইড মাই বেস্ট। সো তোমরা একটু দেখো, তোমরা একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি অ্যাডমিশনের প্রশ্নগুলোই তোমাদেরকে দেখাইছি, কারণ অ্যাডমিশনেই তোমাদের ক্যালকুলেটর ছাড়া থাকে। বোর্ডের যখন পরীক্ষা দিচ্ছ তখন তো ক্যালকুলেটর থাকে, সো তখন ম্যাথগুলো খুব সহজে হয়ে যায়। বাট অ্যাডমিশনে গেলে এটা একটা বেশ কনফিউজিং পার্ট ক্রিয়েট করে, যে আমি আসলে উইদাউট ক্যালকুলেটর ম্যাথগুলো কীভাবে সলভ করবো। সো সেটার জন্য আমি এখানে তোমাদের সাথে কাজগুলো করছি। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।